ভারী বৃষ্টির এক সন্ধ্যায় রাস্তার ধারে এক বৃদ্ধ লোক পড়ে গিয়েছিলেন। আসা যাওয়া করা মানুষজন উদাসীন ছিল, সবাই নিজের ধ্যানে মগ্ন। কেবল আবর্জনা কোড়ানো একটি ছোট মেয়ে, যার পোশাক নোংরা ছিল, সে থামল এবং ওই বৃদ্ধকে সাহারা দিয়ে তুলে একটি দোকানের ছাদের নিচে নিয়ে গেল। ভারী বৃষ্টি হচ্ছিল, বাজারের পুরনো টিনের ছাদের উপর বৃষ্টির বড় বড় ফোঁটা পড়ছিল। ভিড়ভাট্টায় ভরা রাস্তায় প্রত্যেকে রেইনকোট পরে মাথা নিচু করে যত নিজের গাড়িতে বেরিয়ে যাচ্ছিল। কেউ ওই বৃদ্ধের দিকে লক্ষ্য করেনি, যিনি একটি গাছের নিচে নোংরা জলের মধ্যে পড়েছিলেন। তিনি ঠান্ডায় কাঁপছিলেন, ঠোঁট নীল হয়ে গিয়েছিল এবং হাত তখনও নিজের ভেঙে যাওয়া কাঠের লাঠিটিকে আঁকড়ে ধরেছিল। সেখান থেকে সামান্য দূরত্বে ৮ বছরের মীরা রাস্তার ধারে ডাস্টবিনে প্লাস্টিকের বোতল খুঁজছিল। বৃষ্টিতে তার চুল ভিজে গিয়েছিল এবং সেগুলো তার গালের সাথে লেপ্টেছিল, কিন্তু সে কাজ চালিয়ে যাচ্ছিল। আজ তার মায়ের জ্বর ছিল এবং তিনি বাসন মাজার কাছে যেতে পারেননি, তাই মীরাকে আরও কিছু ভাঙাচোরা লোহা লক্কর বা কাবার জোগাড় করতে হতো, যাতে ওষুধ কেনা যায়। যেমনই সে নিচু হল, সে নিজের সামনে ভারী কিছু পড়ার শব্দ শুনল। শুরুতে মীরার মনে হয়েছিল এটি আবর্জনার কোনো ব্যাগ, কিন্তু তারপর ভালো করে লক্ষ্য করতেই সে একটি কুঁচকানো হাত দেখতে পেল, যা কাঁপছিল। সে ঘাবড়ে গেল, নিজের বস্তা ফেলে দৌড়ে সেখানে গেল। দাদাজি, দাদাজি, আপনার কি হয়েছে? সে চিৎকার করে উঠল। বৃদ্ধ লোকটি অজ্ঞান অবস্থায় ছিলেন, তার চোখ বন্ধ ছিল এবং শ্বাস খুব ধীর ছিল। কপালে লাগা চোটথেলি রক্ত বৃষ্টির জলের সাথে মিশে যাচ্ছিল। এক মুহূর্তও না ভেবে মীরা নিজের ছেঁড়া রেইনকোট বের করল এবং ওই বৃদ্ধের উপর ঢেকে দিল। সে তাকে নাড়াতে নাড়াতে বলল, দাদাজি উঠুন, এখানে শোবেন না, খুব ঠান্ডা। কিছু পথচারী দেখছিল, কিন্তু তারপর নিজের গাড়িতে করে এগিয়ে গেল। কেউ বিড়বিড় করে বলল, বৃষ্টির মধ্যে কেন আপদ ডেকে আনা, শেষে আবার পুলিশের ঝামেলায় না পড়তে হয়। মীরা কিছু শুনল না, শুধু ওই বৃদ্ধের হাত শক্ত করে ধরে রাখল। আমি আপনাকে ওখানে নিয়ে চলছি, ওখানে ছাদ আছে, আপনি ভিজবেন না, সে বলল। ওই ছোট মেয়েটি পুরো শক্তি দিয়ে ওই বৃদ্ধকে ধীরে ধীরে টেনে একটি বন্ধ দোকানে ছাদের নিচে নিয়ে গেল। তার পুরো শরীর ভিজে গিয়েছিল, হাত অবশ হয়ে আসছিল, কিন্তু মীরার চোখে দৃঢ়তা ছিল। যখন সে বৃদ্ধকে দেয়ালে সাহারায় বসালো, তখন সে নিজের ছেঁড়া থলি থেকে একটি পুরনো জলের বোতল বের করল এবং তার ঠোঁটে ধরল। বৃদ্ধ নিজের চোখ সামান্য খুললেন এবং নিজের সামনে ওই ছোট মেয়েটিকে দেখলেন। তার শুকনো ঠোঁট নড়ে উঠল। খোকা, তুমি কেন আমাকে সাহায্য করছো? মীরা হাসল, তার গলার স্বর পরিষ্কার এবং মাসুম ছিল। কারণ আপনাকে আমার নানাজির মতো লাগছে, কিন্তু তিনি এখন আর এই পৃথিবীতে নেই। বৃদ্ধ কাঁপতে থাকা হাতে মীরার মাথায় হাত রাখলেন, তার ঠোঁটে একটি দুর্বল হাসি ছিল। তুমি সেই মানুষের মতো যার কাছে আমি ঋণী। তিনি নিজের কথা শেষও করতে পারেননি যে আবার অজ্ঞান হয়ে গেলেন। মীরা ঘাবড়ে গেল এবং সাহায্যের জন্য চিৎকার করতে লাগল। পাশের এক দোকানদার মহিলা দৌড়ে এলেন এবং অ্যাম্বুলেন্সে ফোন করলেন। যতক্ষণ অ্যাম্বুলেন্স আসেনি, মীরা ওখানেই বসে ওই বৃদ্ধের কুচকানো হাত ধরে থাকল। তুমি কি এনার আত্মীয়? অ্যাম্বুলেন্সে বসা নার্স জিজ্ঞাসা করলেন। মীরা মাথা নাড়াল, তার ভিজে চুলে আবর্জনা আটকে ছিল। না, আমি তো কেবল আবর্জনা কুড়াই, আমি একে পড়ে যেতে দেখে সাহায্য করেছি, সে জবাব দিল। খুব ভালো করেছ খোকা, আগামীতে খেয়াল রেখো, এত বৃষ্টিতে একা ঘুরে বেরিও না, নার্স বললেন। অ্যাম্বুলেন্সের সাইরেন বেজে উঠল এবং লাল আলো মীরার মুখে ঝিলিক দিয়ে গেল। যখন গাড়িটি চলে গেল, মীরা ওখানেই রাস্তার ধারে দাঁড়িয়ে সেটাকে যেতে দেখছিল। তার মনে এক অদ্ভুত অনুভূতি ছিল, চিন্তা, দয়া এবং একটি অদ্ভুত শূন্যতা। সেখানে মাটিতে, যেখানে অ্যালুমিনিয়ামের কৌটো ছড়িয়ে ছিটিয়েছিল, একটি কৌটোর গায়ে হালকা লাল রক্ত লেগেছিল। মীরা সেটি তুলে নিজের বস্তায় ভরে নিল। ওই মাসুম মেয়েটি জানত না যে ওই ছোট কৌটোটি 2 জীবনকে জুড়ে দেওয়ার সুতো হয়ে যাবে, যারা একে অপরের থেকে একেবারে আলাদা দুনিয়ায় থাকত। সেই রাতে নিজের নোনা ধরা ঝুপড়িতে ফিরে মীরা তার মা সুনিতাকে সবকিছু বলল। সুনিতা, যিনি আগে থেকেই অসুস্থ ছিলেন এবং বিছানায় পড়েছিলেন, তিনি এটি শুনে কেবল মাথা নাড়ালেন। খোকা, সাহায্য করা ভালো কথা, কিন্তু মনে রেখো, মানুষ যেন আমাদের দারিদ্র্যের সুযোগ না নেয়, মা বোঝালেন। মীরা মাথা নাড়াল, কিন্তু সে মায়ের সতর্ক বার্তায় খুব একটা মনোযোগ দিল না। তার শুধু ওই বৃদ্ধের দয়ালু চোখ আর ওই ঠান্ডা হাতের কথা মনে পড়ছিল, যা তাকে এমনভাবে ধরেছিল যেন তিনি হারিয়ে যাওয়ার ভয় পাচ্ছিলেন। সেই রাতে আবার বৃষ্টি হল। ছাদ থেকে জল টপ টপ করে প্লাস্টিকের বালতিতে পড়ছিল। মীরা নিজের পাতলা চাদরে জড়িয়ে শুয়েছিল এবং পাশে নিজের মায়ের হৃৎস্পন্দন শুনছিল। শোয়ার আগে সে ওই রক্তমাখা কৌটুটি বের করল। ওটাকে নিজের কাপড়ের কোনা দিয়ে পরিষ্কার করল এবং নিজের থলিতে লুকিয়ে রাখল। সে জানত না যে সেটা কেন রেখেছে,
শুধু মনে হলো যে এটি কোনো খুব গুরুত্বপূর্ণ জিনিস। বাইরে অন্ধকার গলিতে নিস্তব্ধতা ছিল। দূরে কোথাও লাউডস্পিকারে একটি দুর্ঘটনার ঘোষণা হচ্ছিল। একজন অজ্ঞাত বয়স্ক ব্যক্তি গুরুতর আহত। মীরা দরজা দিয়ে বাইরের বৃষ্টি দেখল। তার মনে এক অদ্ভুত আশঙ্কা ছিল, ওই দাদাজি কি বেঁচে ফিরবেন? সেই রাতে মীরার ঘুম আসল না। স্বপ্নে সে দেখল যে ওই বৃদ্ধ লোকটি বৃষ্টির মাঝে বসে আছেন, ভালোবেসে হাসছেন এবং হাত বাড়িয়ে তাকে ডাকছেন, মীরা, এখানে এসো, আমি তোমাকে একটি পুরনো গল্প শোনাব। পরদিন সকালে যেমনই সূর্য উঠল এবং পুরো বস্তিতে সোনালি রোদ ছড়িয়ে পড়ল, মীরা তাড়াতাড়ি উঠে পড়ল। সে শুকিয়ে যাওয়া অ্যালুমিনিয়ামের কৌটোগুলো গুছিয়ে নিজের বস্তায় ভরে নিল। সে আরও আবর্জনা কুড়ানোর জন্য ময়লার স্তূপের দিকে যেতেই যাচ্ছিল যে তার মা ধীরে করে বললেন, আজ তুমি আমার সাথে কুঠি এলাকায় চলো, ওখানকার হাউসকিপার উঠান পরিষ্কার করার জন্য কাউকে ডেকেছে। কুঠি শব্দটা শুনতেই মীরার চক চকচক করে উঠল। যখনই সে ওই রাস্তা দিয়ে যেত, সে ওই উঁচু বাড়িগুলো, কালো লোহার গেট এবং ঝকঝকে সাদা দেয়াল দেখত। কিন্তু ওই জায়গাটি একটি আলাদা দুনিয়ার মতো ছিল, যেখানে বাচ্চাদের কাছে নতুন চটি, সুন্দর স্কুল ব্যাগ থাকত এবং যারা দুপুরে এসি রুমে বসে পড়াশোনা করত। মা এবং মেয়ে আধা ঘন্টা পায়ে হেঁটে ওই ধনী এলাকায় পৌঁছাল। রয়্যাল ভিলার গেট সামান্য খোলা ছিল। হাউসকিপার, যিনি শক্ত মুখের এক মহিলা ছিলেন, সেখানে অপেক্ষা করছিলেন। তিনি ওপর থেকে নিচ পর্যন্ত মা মেয়েকে দেখলেন এবং ঠান্ডা গলায় বললেন, সুনিতা, আজকাল তুমি খুব দুর্বল হয়ে গেছো, তাই না? যাই হোক, আপাতত ওঠান পরিষ্কার করে দাও, কিন্তু মনে রেখো, মালিকের মাছের পুকুর যেন নোংরা না হয়। মীরা সম্মান জানিয়ে মাথা নাড়াল। সে নিচু হয়ে ঝাড়ু দিতে লাগল। পাথরের রাস্তায় পড়ে থাকা হলুদ পাতাগুলো পরিষ্কার করতে লাগল। কিছুক্ষণ পর গাছের ভেতর দিয়ে সূর্যের আলো তার তামাটে ঘামে ভেজা মুখে পড়ল। কিন্তু কিছুক্ষণ পরেই এক বিকট বকুনি শোনা গেল। হে ভগবান, ওই মেয়েটাকে ওখানে ফুলদানির পাশে ঝাড়ু দিতে কে দিল? মীরা চমকে গেল। ফুলের কেয়ারির পাশে রাখা তার অর্ধেক উচ্চতার সমান বড় কাচের ফুলদানিটি ঝুঁকে গেল এবং পড়ে চুরমার হয়ে গেল। মেঝেতে কাচের টুকরো ছড়িয়ে পড়ল। হাউসকিপার ঘাবড়ে গেলেন এবং তারপর সাথে সাথে তার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি আঙ্গুল উঁচিয়ে চিৎকার করলেন, এই কাজের মেয়ে বিক্রম স্যারের ফুলদানি ভেঙে দিয়েছে, তুমি জানো এর দাম কত? মীরা তোতলাতে লাগল, তার চোখ থেকে জল বেরিয়ে এলো। আমি ওটাকে ছুঁইনি, হাওয়ায় পড়ে গেছে, আমি তো কেবল। হাউসকিপার জোরে চিৎকার করলেন, এক্ষুনি এখান থেকে বিদায় হও, আর তুমিও সুনিতা, এখন আর এখানে আসার দরকার নেই। সুনিতা অনেক ক্ষমা চাইলেন, হাতে পায়ে ধরলেন, কিন্তু কোনো লাভ হল না। হাউসকিপার হাত ঝাপটা দিলেন এবং জোরে গেট বন্ধ করে দিলেন। মা মেয়ে দুজনেই বাইরে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। গাছের ছায়া ঘেরা রাস্তায় মীরা নিজের মাথা নিচু করে নিল। তার ছোট হাতগুলো ঝাড়ুটিকে শক্ত করে ধরে রেখেছিল, যেন ভয় হচ্ছিল যে যদি ছেড়ে দেয় তবে সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে। মা দীর্ঘশ্বাস ফেললেন এবং তাকে টেনে নিয়ে বললেন, চলো খোকা, ধনীরা যা বলে আমাদের তা শুনতে হয়, গরিব হয়ে তর্ক করলে দুঃখই বাড়ে। সেই সন্ধ্যায় আবার বৃষ্টি হতে লাগল। মীরা নিজের ঝুপড়ির সংকীর্ণ জানলার কাছে বসে ড্রেনের বয়ে যাওয়া জল দেখছিল। তার মন ভারী হয়েছিল। হঠাৎ গলির মুখে একটি গাড়ির হর্ন বাজল। একটি কালো চকচকে গাড়ি এসে থামল। দরজা খুলল এবং একজন লোক, যিনি স্যুট পরেছিলেন, বাইরে এলেন এবং চারদিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, এখানে কি কোনো মীরা থাকে, ছোট মেয়ে মীরা? প্রতিবেশীরা নিজেদের ঘর থেকে উঁকি মারতে লাগল এবং ফিসফিস করতে লাগল, এত দামি গাড়ি এই গরিব বস্তিতে কাকে খুঁজছে? মীরা ইতস্তত করতে করতে বাইরে এলো। জি, আমি মীরা। ওই লোকটা নিচে ঝুঁকল। তার গলার স্বর গম্ভীর কিন্তু নরম ছিল। আমার মালিক আপনার সাথে দেখা করতে চান। সুনিতা ঘাবড়ে গিয়ে দৌড়ে সামনে চলে এলেন। ভাইয়া, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, আমরা খুব গরিব মানুষ, আমরা কাউকেই চিনি না। ড্রাইভার বলল, কোনো ভুল হয়নি দিদি, কাল যে বৃদ্ধকে এই মেয়েটি বাঁচিয়েছিল তিনি আমার মালিক। জ্ঞান ফিরতেই তিনি শুধু মীরার নাম নিচ্ছেন। পুরো বস্তিতে নিস্তব্ধতা নেমে আসলো, কেবল বৃষ্টির ফোঁটার শব্দ শোনা যাচ্ছিল। মীরার চোখ বড় হয়ে গেল, তার বুক ধড়ফড় করতে লাগল। ওই দাদাজি বেঁচে আছেন? তুমি খুব ভাগ্যবান, আর উনি বিপদমুক্ত। তিনি বললেন যে তুমি ওনার জীবন বাঁচিয়েছ এবং আমাকে তোমাকে খুঁজে বের করতে পাঠিয়েছেন। ড্রাইভার গাড়ির দরজা খুলল এবং একটি কার্ড দিল, যাতে লেখা ছিল বিক্রম মালহোত্রা, চেয়ারম্যান মালহোত্রা গ্রুপ।
সুনিতা থমকে গেলেন। এই নামটা চেনা চেনা লাগছিল। মালহোত্রা গ্রুপ। এটা কি সেই নাম নয় যা ওই ভিলার গেটে লেখা ছিল, যেখান থেকে তাদের সকালে বের করে দেওয়া হয়েছিল? গাড়ি চলে গেল এবং মা মেয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে রইলেন। মা কাঠটিকে দেখছিলেন। তার মুখে ভয় এবং সন্দেহ মিশ্রিত ছিল। খোকা, হয়তো তিনি ভুল ঠিকানায় এসেছেন। ধনীরা আমাদের মতো লোকেদের ধন্যবাদ জানাতে খুব কমই আসে। মীরা কিছু বলল না। সে কেবল রাস্তার ওই দিকে তাকিয়েছিল যেদিকে গাড়িটা মিলিয়ে গিয়েছিল। তার মনে এক কণ্ঠস্বর বলছিল যে তাকে গিয়ে দেখা উচিত। পরের দিন সন্ধ্যায় যখন মা তখনও দ্বিধায় ছিলেন, একটি দ্বিতীয় গাড়ি তাদের নিতে আসলো। ড্রাইভার সম্মান জানিয়ে মাথা নিচু করল। বড় সাহেব আপনাদের দুজনকে খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, ওনার কিছু কথা আছে। মীরা আশাবাদী চোখে মায়ের দিকে তাকালো। মা অনেকক্ষণ ইতস্তত করার পর মাথা নাড়ালেন। রাস্তায় মীরা জানলা দিয়ে বাইরের উজ্জ্বল বাড়িগুলো দেখছিল। তার মন উত্তেজনা আর ভয় দুয়েই ভরা ছিল। যখন গাড়ি থামল, তখন তাদের সামনে সেই একই রয়্যাল ভিলা ছিল যেখান থেকে তাদের বের করে দেওয়া হয়েছিল। গেট পুরোপুরি খোলা ছিল। ভেতরে কিছু অজানা চাকর বাকর দাঁড়িয়েছিল, যাদের ব্যবহার খুব বিনয়ী ছিল। তাদের মধ্যে একজন এগিয়ে এসে স্বাগত জানালো। আসুন, সাহেব আপনার অপেক্ষা করছেন। সিঁড়ি পার হতেই মীরা অবাক হয়ে গেল। হলের বড় দেয়ালে একটি তৈলচিত্র টাঙানো ছিল। ছবিতে ওই লোকটির মুখী ছিল যাকে সে বৃষ্টিতে বাঁচিয়েছিল। কিন্তু এখন ওই লোকটি ড্রয়িং রুমে স্যুট পরে বসেছিলেন। তার চোখে দয়া এবং উজ্জ্বলতা ছিল। যেমনই তিনি মীরাকে দেখলেন, তার মুখে একটি ধীর হাসি ফুটে উঠল। আমার ছোট খোকা, আমি তোমার কাছে একটি জীবনের জন্য ঋণী। এই বাক্যটি এত আন্তরিক এবং অদ্ভুত ছিল যে মীরার মনে হলো যেন সে কোনো স্বপ্ন দেখছে। সে জানত না যে এই মুহূর্তটি সেই রহস্যের শুরু যা শীঘ্রই খুলতে চলেছে, এমন রহস্য যা তাদের দুজনের জীবন চিরকালের জন্য বদলে দেবে। রয়্যাল ভিলার পরিবেশ অদ্ভুতভাবে শান্ত ছিল। সাদা দেয়াল, চকচকে মার্বেল মেঝে, সবকিছু থেকে বিলাসিতা ছড়ছিল, যার কারণে মীরা এবং তার মায়ের সেখানে নিজেদের বেমানান লাগছিল। বিক্রম মালহোত্রা নিজের খয়েরি চামড়ার চেয়ারে বসেছিলেন। তার মুখ ওই দিনের তুলনায় বেশি সুস্থ লাগছিল যখন তিনি অজ্ঞান হয়েছিলেন, কিন্তু তার চোখে এখনও ক্লান্তি লুকিয়েছিল। তার পাশে প্রায় 40 বছরের একজন লোক দাঁড়িয়েছিলেন, স্যুটবুটে, যার নজর খুব তীক্ষ্ণ আর ঠান্ডা ছিল। তার পরিচয় রাজেশ হিসেবে করিয়ে দেওয়া হলো, যিনি বিক্রমজির ব্যক্তিগত সহকারী ছিলেন। মীরা ভয় পেয়ে নিজের মায়ের পেছনে দাঁড়িয়ে গেল। নিজের আঙুলগুলো একে অপরের সাথে পেঁচিয়ে রেখেছিল। বিক্রমজি ইশারা করলেন। তার গলার স্বর ভারী কিন্তু নরম ছিল। এখানে এসো খোকা, আমি তোমাকে একটু ভালো করে দেখতে চাই। মীরা ধীরে ধীরে এগিয়ে গেল। বৃদ্ধ ওই ছোট মুখটিকে ভালো করে দেখলেন, যার উপর সামান্য দাগ ছিল, এবং তার উজ্জ্বল চোখ দেখে ধীরে ধীরে মাথা নাড়ালেন। এই সেই মেয়ে যে সেই দিন আমাকে নিজের রেইনকোট দিয়েছিল, তোমার মনে আছে? মীরা ধীর গলায় বলল, জি, আমি শুধু দেখলাম যে আপনি অজ্ঞান ছিলেন। আমার মনে হলো আপনার ঠান্ডা লাগছে। তুমি আমার জীবন বাঁচিয়েছ, এই উপকার আমি কোনোদিন ভুলব না, বিক্রম বললেন। সুনিতা তাড়াতাড়ি বললেন, মালিক, আমার মেয়ে তো কেবল মানবতার খাতিরে করেছে, আপনি এটাকে উপকার বলে মনে করবেন না। বিক্রমজি ধীরে হাসলেন, কিন্তু যখন তিনি নিজের সহকারী রাজেশের দিকে ফিরলেন, তখন তার চোখে সামান্য কঠোরতা ফুটে উঠল। রাজেশ, আমি চাই এই মা মেয়ে দুজনেই কিছুদিন এখানেই থাকুক। আমার এদের থেকে কিছু সাহায্য দরকার। রাজেশ সামান্য চমকে গেল, কিন্তু সে সাথে সাথে নিজের মুখে স্বাভাবিক ভাব এনে বলল, জি স্যার, আমি কি এদের জন্য পেছনে ছোট গেস্ট রুমটা তৈরি করিয়ে দেব? ওটা স্টাফ কোয়ার্টারের কাছে। না, বিক্রমজি তার কথা কেটে দিলেন। এদের বাগানের দিকের ঘরটা দাও, ওখানে আলো আর বাতাস বেশি। এটি শুনে রাজেশের ভ্রু কিছুটা কুঁচকে গেল, কিন্তু সে মাথা নিচু করে জি স্যার বলল এবং সেখান থেকে চলে গেল। বিক্রমজি মীরার দিকে তাকালেন। তার দৃষ্টি কোথাও দূরে হারিয়ে গিয়েছিল। তুমি জানো, আমারও একটি নাতনি ছিল, ঠিক তোমার বয়সের, কিন্তু সে খুব তাড়াতাড়ি চলে গেল। সেই দিন বৃষ্টিতে যখন তুমি আমার হাত ধরেছিলে, তখন আমার মনে হলো যেন সে ফিরে এসেছে। ঘরে নিস্তব্ধতা নেমে আসলো। সুনিতা কেবল চুপ করে রইলেন। তার মনে কৃতজ্ঞতার সাথে সাথে ভয়ও ছিল। এত বড় আর শক্তিশালী লোক তাদের ওপর এত মেহেরবানি কেন করছেন? এর পেছনে কি অন্য কোনো মানে আছে? ভিলায় শুরুর দিনগুলো মীরার জন্য আনন্দ এবং চিন্তা দুইই ভরা ছিল। সে চাকরদের সাথে খাবার খেতে পেত, শোয়ার জন্য নিজের আলাদা বিছানা পেয়েছিল, যা সে আগে কোনোদিন দেখেনি। প্রতিদিন সকালে মীরা উঠান ঝাড়ু দেওয়া এবং পাতা পরিষ্কার করতে সাহায্য করত, আর সন্ধ্যায় বিক্রমজির সাথে বাগানে খেলার অনুমতি ছিল। বিক্রম প্রায়ই সাদা চম্পা গাছের নিচে বসে বই পড়তেন, এবং মীরা তার কাছে বসে পুরনো গল্প শুনত। একবার মীরা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, দাদাজি, এত বড় বাড়ি এত বিষণ্ণ কেন? বিক্রম দীর্ঘশ্বাস ফেললেন।
কারণ কখনো এটি একটি সুখী ঘর ছিল, এখন কেবল একটি খালি খোসা। আমার সমস্ত আপনজন আমাকে ছেড়ে চলে গেছে। মীরা চুপ করে রইল, কেবল চম্পার ঝরে পড়া ফুল নিয়ে খেলতে লাগল। বিক্রম ওই মেয়েটিকে দেখলেন, তার চোখে সামান্য মমতা এবং বেদনা দুইই ছিল। খোকা, সম্পদ মানুষকে সুখী করে না, আমি এই কথা বুঝতে অনেক দেরি করে ফেলেছি। ঠিক সেই সময় রাজেশকে দূর থেকে আসতে দেখা গেল। তার মুখে একটি কৃত্রিম হাসি ছিল, কিন্তু চোখ ছিল ঠান্ডা। স্যার, ডাক্তার বলেছেন আপনার তাড়াতাড়ি বিশ্রাম নেওয়া উচিত, বেশি হাওয়ায় থাকবেন না। বিক্রম মাথা নাড়ালেন এবং তারপর মীরাকে বললেন, মীরা, তুমি ভেতরে গিয়ে ড্রয়িং রুম থেকে আমার শালটা নিয়ে আসবে, আমি ভুলে গেছি। মীরা বাধ্য মেয়ের মতো দৌড়ে গেল। যখন সে ড্রয়িং রুমের কাছে পৌঁছাল, তখন সে ধীর গলায় বিতর্ক শুনতে পেল। রাজেশের গলার স্বর নিক ছিল, কিন্তু তাতে রাগ ছিল। আপনি ওই দুজনের সাথে কিছু বেশিই ভালো ব্যবহার করছেন। এই লোকগুলো বিশ্বাসের যোগ্য নয়, কোথাও আপনার সুযোগ না নেয়। বিক্রমজির গলার স্বর চাপা কিন্তু পরিষ্কার ছিল। তুমি নিজের সীমার মধ্যে থাকো। ওই মেয়েটি আমার জীবন বাঁচিয়েছে, আমার মানুষ চেনার ক্ষমতা আছে, আর তুমি ভুলে যাচ্ছ এই ভিলা শুধু তোমার ঘর নয়। মীরা ওখানেই জমে গেল, তার বুক ধরফর করতে লাগল। সে পুরো কথা বুঝতে পারল না, কিন্তু সে অনুভব করল যে কিছু ভুল হচ্ছে। বিক্রমজি আর রাজেশ মনে হচ্ছিল যে তারা একে অপরের ওপর ভরসা করেন না। সেই রাতে নিজের ঘরে সুনিতা মীরাকে জানালো যে সে চাকরদের নিজেদের মধ্যে কথা বলতে শুনেছে। তারা বলছিল যে মালিকের একবার খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার ফলে তার স্মৃতিশক্তি কিছু সময়ের জন্য চলে গিয়েছিল, এবং তখন থেকে কোম্পানির সমস্ত কাগজপত্র আর কাজ রাজেশই সামলাচ্ছে। তারা বলে যে রাজেশ খারাপ নয়, কিন্তু তার কাছে এত ক্ষমতা চলে এসেছে যে এখন মালিককেও তার ওপর নির্ভর করতে হয়। মীরা এটি শুনে অস্থির হয়ে গেল। তার রাজেশের ঠান্ডা চোখের কথা মনে পড়ল, এবং বিক্রমজির ওই কথা, এই ভিলা শুধু তোমার ঘর নয়। সে সবকিছু বুঝতে পারছিল না, কিন্তু তার বিবেক বলছিল যে কিছু একটা আছে যা লুকানো হচ্ছে। গভীর রাতে হালকা বৃষ্টি হচ্ছিল। বড় ড্রয়িং রুমে বিক্রমজি একা বসে দেয়ালে লাগানো একটি পুরনো ছবি দেখছিলেন। ছবিতে তিনি একজন তরুণী মহিলা এবং একটি ছোট মেয়ের সাথে দাঁড়িয়েছিলেন। বৃদ্ধ বিক্রম কাঁপতে থাকা হাতে কাঁচটি স্পর্শ করলেন। তার চোখ ভরে আসল। যদি সেই দিন আমি পরিবারের বদলে টাকাকে বেচে না নিতাম, তবে হয়তো আজ সবকিছু আলাদা হতো। বাইরের বারান্দা থেকে মীরা চুপচাপ দেখছিল। সে জানত না যে দাদাজি কেন কাঁদছেন, কিন্তু সে অনুভব করল যে একটি অদৃশ্য সুতো ওই দুই অচেনা মানুষকে কাছে টানছে, একজন একা ধনী বৃদ্ধ আর এক গরিব মেয়ে। মীরা ধীরে ওখান থেকে সরে গেল, এটি না জেনে যে সেই মুহূর্ত থেকে সে একটি খুব বড় রহস্যের সাক্ষী হয়ে গেছে, একটি এমন রহস্য যা এই আলিশান বাড়ির ভিত নাড়িয়ে দিতে পারে। পরের কয়েকদিনে রয়্যাল ভিলার পরিবেশ অদ্ভুতভাবে ভারী হয়ে গেল। রাজেশ যেন সব জায়গায় উপস্থিত থাকত। তার নজর মীরার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করত। যখনই মীরা তার সামনে আসত, সে একটি ফ্যাকাশে হাসি দিত, বিনয়ী কিন্তু এত ঠান্ডা যে মীরার ভয় লাগত, কেন তা না বুঝেই। এক দুপুরবেলা যখন মীরা বিক্রমজির কথায় ড্রয়িং রুমে বইয়ের আলমারি পরিষ্কার করছিল, ভুল করে তার হাত থেকে একটি পুরনো ফাইল পড়ে গেল। হলুদ হয়ে যাওয়া কাগজ ছড়িয়ে পড়ল, এবং তাদের মাঝে একটি জল লেগে অস্পষ্ট হয়ে যাওয়া ছবি ছিল। এতে বিক্রমজি এই ভিলার সামনে দাঁড়িয়েছিলেন, কিন্তু তার পাশে রাজেশ নয়, বরং একজন তরুণী মহিলা ছিলেন, এবং পেছনে কাঠের বোর্ডের রয়্যাল ভিলা নয়, বরং মালহোত্রা সাদান লেখা ছিল। মীরা ছবিটি তুলল এবং ভালো করে দেখল। বিক্রমজির মা খুব অল্প বয়সী লাগছিল। তার চোখে আনন্দ ছিল, এবং ছবিতে দেখা ওই মহিলার মধ্যে কিছু একটা চেনা চেনা ভাব ছিল। তিনি হুবহু মীরার মায়ের মতো দেখতে ছিলেন, যখন তিনি অল্প বয়সী ছিলেন। ওই মেয়েটি অবাক হয়ে ছবিটি দেখছিল, যে পেছন থেকে বরফের মতো ঠান্ডা গলায় আওয়াজ এলো, মালিকের ফাইলে হাত দেওয়ার অনুমতি কে দিল তোমাকে? মীরা ঘুরে তাকাল, তার কলিজা মুখে চলে আসলো। রাজেশ ওখানে দাঁড়িয়েছিল। সে এগিয়ে আসলো এবং তার হাত থেকে ছবিটি ছিনিয়ে নিল। তার গলার স্বর কঠোর ছিল, এই জিনিসগুলো বাইরের লোকেদের জন্য নয়, বেশি কৌতূহল বিপদে ফেলতে পারে, বুঝেছ? সে সেখান থেকে চলে গেল। মীরাকে ওখানে স্তব্ধ রেখে যাওয়ায় তার চোখে জল চলে আসলো। সে তো কেবল সাহায্য করতে চেয়েছিল, তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, কিন্তু রাজেশের দৃষ্টি তাকে এমনভাবে ভয় পাইয়ে দিল যেন সে কোনো খুব বড় অপরাধ করে ফেলেছে। সেই সন্ধ্যায় বিক্রমজি জিজ্ঞাসা করলেন, আজ তুমি ঘরে অনেকক্ষণ ছিলে, কেউটি তোমাকে বিরক্ত করেছে? মীরা মাথা নিচু করে নিল এবং তোতলাতে তোতলাতে বলল, জি, আমার হাত থেকে কিছু কাগজ পড়ে গিয়েছিল,
তারপর রাজেশ আঙ্কেল এলেন। তিনি আমার উপর রেগেছিলেন। বিক্রমজি চিন্তামগ্ন হলেন। তার আঙ্গুল চেয়ারের হাতলে খেলা করছিল। রাজেশ মাঝে মাঝে রেগে যায়, তুমি মনে নিও না। কিন্তু যদি তোমার ঘরে কিছু অদ্ভুত লাগে তবে আমাকে বলো, ঠিক আছে? জি দাদাজি, মীরা বলল। সেই রাতে মীরা করিডোরে ফিসফিসানি শুনতে পেল। যদি তিনি পুরনো কথা আবার খুঁড়তে থাকেন তবে আমাদের আগে পদক্ষেপ নিতে হবে, তুমি বুঝতে পারছ তো? এটি রাজেশের কণ্ঠস্বর ছিল। একটি কাঁপতে থাকা মহিলার গলার স্বর জবাব দিল, আমি জানি, কিন্তু এমনটা করা ওই বেচারার সাথে ভুল হবে। তিনি আমাকে এত বছর আশ্রয় দিয়েছেন, এখন সময় এসেছে সব কিছু সঁপে দেওয়ার। রাজেশ হুমকি দেওয়ার ভঙ্গিতে বলল। মীরা নিজের শ্বাস আটকে নিল। সে দরজার ফাঁক দিয়ে উকি মারল। রাজেশ যার সাথে কথা বলছিল সে বাড়ির সবথেকে পুরনো পরিচারিকা কান্তাবাই, যিনি মীরার আসার অনেক আগে থেকে সেখানে কাজ করতেন। কান্তাবাই কাঁপছিলেন, নিজের আঁচল শক্ত করে ধরে, যখন রাজেশ তাকে নিজের ঠান্ডা নজরে ভয় দেখাচ্ছিল। যখন তারা সেখান থেকে চলে গেলেন, মীরা পা টিপে টিপে নিজের ঘরে ফিরে আসল। তার মাথা দ্বন্দ্বে ফেসেছিল। পরদিন সকালে কান্তাবাই নিখোঁজ ছিলেন। বাড়ির লোকেরা জানালো যে তিনি ছুটি নিয়েছেন এবং হঠাৎ গ্রামে চলে গেছেন। কেউ কারণ জানত না, কিন্তু বিক্রমজি সবসময়ের চেয়ে বেশি চিন্তিত লাগছিলেন। তিনি রাজেশকে ডেকে জিজ্ঞাসা করলেন। রাজেশ সপাটে জবাব দিল, তিনি বুড়ি হয়ে গিয়েছিলেন, নিজেই কাজ ছেড়ে যেতে চেয়েছিলেন। অদ্ভুত, বিক্রমজি ধীরে করে বললেন। তিনি আমার সাথে 25 বছর ছিলেন, কোনোদিন না বলে যাননি। তিনি বাগানের দিকে দেখালেন মীরা গাছে জল দিচ্ছিল। তিনি নিজের চোখ কুচকালেন, যেন কিছু ভাবছেন। রাজেশ, আমি আমার জমি জমার কাগজপত্র আবার দেখতে চাই। আজকাল আমার মাথাটা একটু দুর্বল হয়ে যাচ্ছে, আমি নিশ্চিন্ত হতে চাই। জি স্যার, আমি দেখছি, রাজেশ বলল। কাগজ অফিসের সিন্ধুকে আছে, আমি কাল নিয়ে আসব। বলার জন্য তো সে বলে দিল, কিন্তু পরের 3 দিন পর্যন্ত রাজেশ কোনো কাগজ আনল না। বিক্রমজির রাগ হতে লাগল, কিন্তু দুর্বল স্বাস্থ্যের কারণে তিনি বিতর্ক করতে চাইলেন না। এরই মধ্যে মীরা বিক্রমজির ওই কথা মনে রাখল, যদি কিছু অদ্ভুত লাগে তবে আমাকে বলো। এক দুপুরবেলা যখন সে পেছনের স্টোররুম পরিষ্কার করছিল, সে একটি পুরনো কাঠের বাক্স পেল, যা একটি র্যাকের পেছনে লুকানো ছিল। সে ওটা খুলল। ভেতরে কিছু পুরনো নথিপত্র, কিছু পুরনো ছবি এবং একটি ছোট ডায়েরি ছিল, যাতে কাঁপতে থাকা হাতে লেখা হয়েছিল, যেদিন রাজেশকে কাজে রাখা হলো আমার মেয়ে বাড়ি ছেড়ে চলে গেল। পরের পাতায় লেখা ছিল, যদি কেউ এটি পড়ে থাকে তবে আমার সন্তানকে বলো যে আমি অনুতপ্ত, এবং যে আমার সম্পদ কেড়ে নিয়েছে সে আর কেউ নয় বরং। বাক্য কি অসম্পূর্ণ ছিল, নাম লেখা ছিল না। মীরা ডায়েরিটি তুলে নিল। তার বুক ধড়ফড় করছিল। সে সাথে সাথে এটি বিক্রমজিকে দিতে চেয়েছিল, কিন্তু দরজার বাইরে দ্রুত পায়ের শব্দ শুনে সে চমকে গেল। সে তাড়াতাড়ি ডায়েরিটি নিজের কাপড়ের ভেতর লুকিয়ে ফেলল। মীরা ঘুরল। রাজেশ ওখানে দাঁড়িয়েছিল। তার মুখে কোনো ভাব ছিল না। তুমি আবার গোয়েন্দাগিরি করছ? জি না, আমি তো ঝাড়ু খুঁজছিলাম, মীরা মিথ্যে বলল। ঝাড়ু? হ্যাঁ, রাজেশ ঘাড় ঘুরিয়ে বলল। এবার ছেড়ে দিচ্ছি, কিন্তু আবারও আমাকে এখানে না পাও। এই ঘরে এমন অনেক কিছু আছে যা তোমার দেখা উচিত নয়। যখন সে চলে গেল, মীরা মাটিতে বসে পড়ল। তার দম আটকে আসছিল। জীবনে প্রথমবার সে সত্যিকারের ভয় অনুভব করল। দারিদ্র্যের ভয় নয়, বরং এটি জানার ভয় যে সে এমন এক রহস্য জানে যা কাউকে খুব বিপজ্জনক করে তুলতে পারে। সেই রাতে বিক্রমজি মীরাকে নিজের সাথে খেতে ডাকলেন। তিনি দেখলেন যে মেয়েটি আজ চুপচাপ আছে। কি হয়েছে খোকা? মীরা তাকে দেখল। ঠোঁট কাঁপল, কিন্তু কিছু বলতে পারল না। শেষে সে কেবল ফিসফিস করে বলল, দাদাজি, আমার মনে হয় ঘরে কেউ আছে যে চায় না আপনি কিছু কথা জানতে পারেন। বিক্রমজি ধীরে মাথা নাড়ালেন। তার চোখ গম্ভীর হয়ে গেল। আমি জানি, এবং এই মুহূর্তে তুমিই একমাত্র যার ওপর আমি ভরসা করতে পারি। মীরা মাথা তুলল। তার মন কাঁপছিল, কিন্তু চোখে সাহস ছিল। সে জানত না যে সেই মুহূর্ত থেকে সে 2 পুরুষের মধ্যে একটি মৌন যুদ্ধে পা রেখেছে, একদিকে বিবেক এবং অন্যদিকে লোভ। এখন বিক্রমজি আর মীরা চুপচাপ সেই জিনিসগুলোর খোঁজ শুরু করে দিলেন যা তাদেরই ঘরে লুকিয়ে রাখা হচ্ছিল। যদিও বিক্রমজি দুর্বল ছিলেন, কিন্তু তার মাথা এখন পরিষ্কার ছিল, এবং মীরা যদিও 8 বছরের ছিল, কিন্তু তার মধ্যে দারুণ বুদ্ধিমত্তা ছিল। তারা দুজনে একটি অদ্ভুত জড়ি হয়ে গেলেন, একজন প্রতারিত বৃদ্ধ আর এক গরিব মেয়ে যে লোকেদের আসল চেহারা চিনত। সকালে মীরা পরিষ্কার করত, কিন্তু সুযোগ পেলেই সে ঘরের অদ্ভুত বিষয়গুলো নোট করত। সে লক্ষ্য করল যে রাজেশ রাতে ভিলা থেকে বাইরে যেত না। মাঝে মাঝে গভীর রাতে পেছনের গেট দিয়ে লোক আসা যাওয়া করত।
একবার মীরা দেখল যে সে কোনো এক অচেনা ব্যক্তিকে একটি মোটা ফাইল দিল এবং তারপর স্বাভাবিক মুখে ফিরে আসলো। যখন মীরা এটি জানালো তখন বিক্রমজির চোখে এক গভীর নিস্তব্ধতা নেমে আসলো। আমার অনুমান ঠিক ছিল, সে কোম্পানির সমস্ত কাগজপত্র বাইরে পাঠাচ্ছে, সে সবকিছু গ্রাস করতে চায়। তিনি নিজের ড্রয়ার থেকে চাবির একটি ছোট তোড়া বের করলেন। এটি আমার পুরনো অফিসের চাবি, যেখানে আমি আসল কাগজপত্র রাখতাম। একাধ দিন যখন সে বাইরে যাবে তখন তুমি গিয়ে দেখো যে সিন্ধুকে কি আছে, কিন্তু মনে রেখো কেউ যেন জানতে না পারে। মীরা সাবধানে মাথা নাড়াল। তার মনে ভয় এবং উত্তেজনা দুইই ছিল। সে জানত না যে সে যা করতে যাচ্ছে তা কেবল বিক্রমজিকে সাহায্য করা নয়, বরং এই বাড়ির সেই অন্ধকার কোণগুলোকেও সামনে আনবে যা আগে কোনো দিন কেউ দেখেনি। 3 দিন পর যেমনটা ভাবা হয়েছিল, রাজেশ তাড়াতাড়ি বাইরে গেল। বিক্রমজি শরীর খারাপের অজুহাত দিলেন এবং সাথে গেলেন না। পুরো ভিলা শান্ত ছিল, কেবল কয়েকজন চাকর ছিল। মীরা পা টিপে টিপে চাবির তোড়া নিয়ে করিডোরের শেষে অবস্থিত পুরনো অফিসে ঢুকে পড়ল। ঘরে ধুলো আর পুরনো কাগজের গন্ধ ছিল। সে টেবিলের নিচে খুঁজল এবং সিন্দুক খুলল। ভেতরে কোনো প্রপার্টির কাগজ ছিল না, কোনো ফাইল ছিল না, শুধু কিছু পুরনো ছবি এবং একটি বন্ধ খাম ছিল। মীরা ওই খামটি নিয়ে বিক্রমজির কাছে গেল। তিনি কাঁপতে থাকা হাতে সেটি খুললেন। ভেতরে ঘর এবং জমির মালিকানার সার্টিফিকেট ছিল, কিন্তু মালিকের নাম বিক্রম মালহোত্রা নয়, বরং রাজেশ কুমার ছিল। বিক্রমজি স্তব্ধ হয়ে গেলেন, তার মুখ সাদা হয়ে গেল। ও করে দেখালো, ও সমস্ত কাগজপত্র নিজের নামে করিয়ে নিয়েছে। মীরা চিন্তিত হয়ে গেল, দাদাজি এখন কি হবে? বিক্রমজি দীর্ঘশ্বাস ফেললেন, তার দৃষ্টি জানলার বাইরে ছিল। এখনও একটা পথ আছে, আমাদের প্রমাণ করতে হবে যে সে আমার সই জাল করেছে। তখনই বাইরের করিডোরে দ্রুত পায়ের শব্দ শোনা গেল। রাজেশ আসার চেয়ে তাড়াতাড়ি ফিরে এসেছিল। বিক্রমজি ঘাবড়ে গিয়ে খামটি বালিশের নিচে লুকিয়ে ফেললেন এবং মীরাকে পর্দার পেছনে লুকানোর ইশারা করলেন। দরজা খুলল এবং রাজেশ ভেতরে আসলো। তার মুখে সন্দেহ ছিল। আপনি এখনও বিশ্রাম করছেন? তার গলার স্বর সমতল ছিল। হ্যাঁ, শুধু পুরনো ঘরের কথা মনে পড়ছিল। কি হয়েছে? বিক্রম স্বাভাবিক থাকার চেষ্টা করলেন। অবশ্যই, রাজেশ হাসল। আমি তো কেবল আপনার স্বাস্থ্যের চিন্তা করছিলাম। ওই হাসি বিক্রমজির মেরুদণ্ডে শীতল স্রোত বইয়ে দিল। যখন রাজেশ চলে গেল, বিক্রমজি মীরাকে বাইরে আসার ইশারা করলেন। তিনি গম্ভীর হয়ে বললেন, এখন থেকে তোমাকে খুব সাবধানে থাকতে হবে, ওর সন্দেহ হয়ে গেছে। সেই রাতে মীরার ঘুম আসল না। বাইরে কার্নিশে বৃষ্টির শব্দ তাকে সেই প্রথম রাতের কথা মনে করিয়ে দিল, যখন সে দাদাজিকে বাঁচিয়েছিল। সে বিছানা থেকে উঠল এবং নিজের পুরনো থলি থেকে ওই অ্যালুমিনিয়ামের কৌটোটি বের করল, যাতে রক্ত লেগেছিল। হলুদ আলোয় ওটা অদ্ভুতভাবে চকচক করছিল। হঠাৎ মীরার মাথায় একটি বুদ্ধি আসলো। যদি এই কৌটোর গায়ে সেই দিন দাদাজির রক্ত লেগে থাকে যখন তিনি অজ্ঞান হয়েছিলেন, তবে হতে পারে যে এর ওপরে সেই মানুষেরও কোনো চিহ্ন আছে যে তাকে ধাক্কা দিয়েছিল। পরদিন সকালে যেমনই রাজেশ বাড়ি থেকে বেরোলো, মীরা চুপি চুপি ওই কৌটোটি নিয়ে গেটে গেল এবং নিজের চেনা পাহারাদারকে দিল। সে গার্ডের কাছে অনুনয় করল যে তিনি যেন এটি হাসপাতালে বিক্রমজির পুরনো বন্ধু, যিনি তার ডাক্তার ছিলেন, তার কাছে পৌঁছে দেন। সে শুধু এটুকু বলল, ডাক্তার আঙ্কেলকে বলবেন যে বিক্রম দাদাজি এর গায়ে লাগা রক্তের পরীক্ষা করাতে চান, খুব জরুরি। কিছুদিন পর ডাক্তারের ফোন আসলো। বিক্রমজি ফোন তুললেন এবং তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। পরীক্ষার ফল থেকে জানা গেল যে কৌটোটির উপর কেবল বিক্রমজির রক্ত ছিল না, বরং অন্য কারোর রক্তের চিহ্নও ছিল, যা রাজেশের ব্লাড গ্রুপের সাথে মিলে যাচ্ছিল। ও ওখানে ছিল, ওই আমাকে সেই দিন ধাক্কা দিয়েছিল, বিক্রমজি ফিসফিস করে বললেন। তার গলা কাঁপছিল, কিন্তু তাতে দৃঢ়তা ছিল। মীরা স্তব্ধ হয়ে গেল। এখন সব কিছু পরিষ্কার হচ্ছিল। ওই অ্যাক্সিডেন্ট কোনো দুর্ঘটনা ছিল না, বরং কেউ ইচ্ছাকৃতভাবে তাকে ফেলে দিয়েছিল যাতে সমস্ত সম্পত্তি গ্রাস করতে পারে। কিন্তু তাদের এই আন্দাজ ছিল না যে এই আবর্জনা কোরানো মেয়েটি অজান্তে মাঝে চলে আসবে এবং সত্যের কড়ি হয়ে দাঁড়াবে। বিক্রমজি মীরার কাঁধে হাত রাখলেন। খোকা, তোমার শুক্রিয়া, কিন্তু এই কথাটি একেবারে গোপন রাখতে হবে, আমাদের আরও প্রমাণ চাই। জি, আমি বুঝে গেছি, মীরা বলল। সেই রাতে বিক্রমজি নিজের ডায়েরি লিখতে শুরু করলেন। তিনি প্রতিটি ছোট বড় কথা লিখলেন যা তার অ্যাক্সিডেন্টের আগে এবং পরে মনে ছিল। তিনি মীরাকে বললেন, যদি কোনোদিন আমি না থাকি তবে তুমি এই ডায়েরিটি পুলিশকে দিয়ে দিও। মীরার চোখে জল চলে আসলো। দাদাজি, এমন কথা বলবেন না, আমার ভয় লাগছে। কিছু হবে না খোকা, আমি এখনও হার মানিনি, আর তুমি আমার সাথে আছো। বিক্রমজি হাসলেন, কিন্তু ওই হাসির পেছনে গভীর চিন্তা ছিল। তারা জানতেন যে যেমন যেমন সত্যি সামনে আসবে, বিশ্বাসঘাতক চুপ করে বসে থাকবে না।
ভালো এবং লোভের মধ্যে আসল লড়াই এখন শুরু হচ্ছিল। যেদিন থেকে টেস্টের রেজাল্ট আসলো, বিক্রমজি যেন কয়েক বছর ছোট হয়ে গিয়েছিলেন। যখনই তিনি মীরাকে দেখতেন, তার চোখে উজ্জ্বলতা আসত, যেন তার মধ্যে তিনি নিজের শেষ আশা দেখতে পাচ্ছিলেন। কিন্তু একই সময়ে ভিলায় অদ্ভুত কার্যকলাপ বাড়তে লাগল। অজানা লোকেদের আসা যাওয়া, মাঝরাতে ফোন কল এবং রাজেশের সন্দেহ ভরা নজর যখনই সে দাদাজি আর নাতনিকে একা কথা বলতে দেখত। এক সকালে রাজেশ নিজেই বিক্রমজির ঘরে আসলো। তার গলার স্বর খুব নরম ছিল। আপনার বিশ্রাম করা উচিত, বেশি কাজ করবেন না দাদাজি, আজকাল আপনি খুব বেশি সন্দেহ করতে শুরু করেছেন। সন্দেহ? বিক্রমজি নিজের ভ্রু তুললেন। নিজের সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করা কি সন্দেহ করা হয়? আমার কি সাধ্য, আমি তো কেবল আপনার স্বাস্থ্যের চিন্তা করছিলাম। যেখানে কাগজের কথা, আপনি নিশ্চিন্ত থাকুন, সব যেমন ছিল তেমনটাই আছে। সে হাসল, কিন্তু ওই হাসিতে বিক্রমজি শিউরে উঠলেন। যখন সে চলে গেল, বিক্রমজি মীরার দিকে তাকালেন এবং গম্ভীর হয়ে বললেন, ও জেনে গেছে যে আমরা তদন্ত করছি, এখন থেকে তুমি একা বাইরে যেও না। মীরা মাথা নাড়াল, কিন্তু তার মন ঘাবড়ে যাচ্ছিল। তার ওই ডায়েরির কথা মনে পড়ল, যা বিক্রমজি তাকে সামলানোর জন্য দিয়েছিলেন। সে সিদ্ধান্ত নিল যে সে এটি ঘরে নয়, বরং আরও সুরক্ষিত জায়গায় লুকাবে। সে ডায়েরিটি একটি প্লাস্টিকে জড়ালো এবং সেই অ্যালুমিনিয়ামের কৌটোয় ভরে বাগানে ওই চম্পা গাছের নিচে পুঁতে দিল, যেখানে সে আর দাদাজি প্রায়ই বসতেন। এক দুপুরবেলা পরিষ্কার করার সময় মীরা চাকরদের ফিসফিস করে বলতে শুনল যে রাজেশ কোম্পানির সমস্ত শেয়ার অন্য কারোর নামে করে দিতে চলেছে। মীরা ঘাবড়ে গেল এবং দৌড়ে বিক্রমজিকে জানালো। বিক্রমজি চেয়ারের হাতল জোরে চেপে ধরলেন। তার কপালের রগ ফুলে উঠল। মীরা, যদিও এমনটা করে, তবে আমার কাছে কিছু অবশিষ্ট থাকবে না। তিনি কিছুক্ষণ ভাবলেন এবং তারপর বললেন, মীরা, তুমি কি আমার জন্য একটি বিপজ্জনক কাজ করবে? জি, আপুইশত বলুন, আমি ভয় পাই না। ওর ঘরে একটি ব্যক্তিগত ফাইল ক্যাবিনেট আছে। আমার ওখান থেকে শেয়ার ট্রান্সফারের আসল কাগজগুলো চাই। শুধু ওগুলো পেয়ে গেলেই আমার কাছে প্রমাণ থাকবে যে ও প্রতারণা করছে। মীরা ঠোঁট কামড়াল, তার বুক জোরে ধরফর করছিল, কিন্তু সে মাথা নাড়াল। সেই রাতে যখন পুরো ভিলা শান্ত হয়ে গেল, মীরা পা টিপে টিপে করিডোরে বেরোল। সে খালি পায়ে ছিল যাতে শব্দ না হয়। রাজেশের ঘর ওপরের তলায় ছিল। দরজা লক ছিল, কিন্তু পুরনো কবজা ঢিলি হওয়ার কারণে সামান্য খোলা যেতে পারত। ভেতর থেকে হালকা আলো আসছিল এবং কাগজ উল্টানোর শব্দ আসছিল। মীরা ফাঁক দিয়ে উঁকি মারল। রাজেশ টেবিলে বসেছিল এবং একটি ধাতুর ট্রেতে কিছু জ্বালাচ্ছিল। জ্বলন্ত কাগজের গন্ধ মীরার নাকে গেল এবং তার জোরে কাশি আসলো। সে তাড়াতাড়ি মুখে হাত রাখল, কিন্তু ওই হালকা আওয়াজটি রাজেশের কানে পৌঁছানোর জন্য যথেষ্ট ছিল। কে ওখানে? রাজেশ চিৎকার করে উঠল। মীরা সাথে সাথে ঘুরল এবং করিডোর দিয়ে দৌড় লাগালো। হেঁচড় তেতে বারেকের পায়ের শব্দ তাকে ধাওয়া করছিল। সে সিঁড়ির দিকে দৌড়ালো, কিন্তু তাড়াহুড়োয় তার পা পিছলে গেল এবং সে রেলিংয়ে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। তার বাহু ছড়ে গেল, রক্ত বেরোতে লাগলো, কিন্তু সে ব্যথার পরোয়া না করে উঠল এবং সোজা বিক্রমজির ঘরের দিকে দৌড়ালো। বিক্রমজি দরজা খুললেন এবং মীরাকে হাঁপাতে দেখলেন। তার মুখের রং উড়ে গিয়েছিল। তার ভীতু চোখ দেখে তিনি সব বুঝে গেলেন। তিনি তাড়াতাড়ি তাকে ভেতরে টেনে নিলেন এবং দরজা বন্ধ করে দিলেন। বাইরে রাজেশের আওয়াজ শোনা গেল। আমার মনে হলো কেউ করিডোরে দৌড়াচ্ছিল, হয়তো বিড়াল হবে। যখন তার পায়ের শব্দ দূরে চলে গেল, বিক্রমজি স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং মীরার মাথায় হাত রাখলেন। তুমি খুব সাহসী খোকা, কিন্তু এখন থেকে এমন ঝুঁকি নিও না। যদিও তোমাকে ধরে ফেলত, তবে আমরা দুজনেই বিপদে পড়ে যেতাম। বিক্রমজি নিজের আলমারি থেকে একটি পুরনো ছবি বের করলেন। এটি সেই ছবি যা মীরা আগে দেখেছিল। তিনি ধীরে করে বললেন, এই ছবিতে আমার স্ত্রী আছে, আর ওই ছোট মেয়েটি আমার মেয়ে কবিতা। আমি তাকে একটি ধনী লোকের সাথে বিয়ে করার জন্য জোর করেছিলাম, তাই সে বাড়ি ছেড়ে চলে গেল। পরে আমি খুব অনুতপ্ত হয়েছিলাম, কিন্তু তাকে আর কোনো দিন পাইনি। যেদিন তুমি আমাকে বৃষ্টিতে বাঁচালে, আমার তোমার মধ্যে ওরই ঝলক দেখতে পেলাম। হয়তো ভগবান আমাকে আমার ভুল সংশোধনের একটি সুযোগ দিয়েছেন। মীরার চোখে জল চলে আসলো। দাদাজি, আপনি বিষণ্ণ হবেন না, আমার বিশ্বাস কবিতা আন্টি ফিরে আসবেন। কি জানি, তিনি হয়তো আমাদের আশেপাশেই আছেন, আর আমরা খবর জানি না। এই বলে মীরা বিক্রমজিকে জড়িয়ে ধরল। পরের দিন সকালে রাজেশ ঘরের সমস্ত চাকরদের হলে ডাকল। তার গলার স্বর কঠোর ছিল। আজ থেকে বাগানের দিকে কেউ যাবে না, মালিকের শান্তি চাই। মীরা এটি শুনে কেঁপে উঠল। বাগানের দিকেই তো সে ওই প্রমাণের ডায়েরিটি পুঁতেছিল।
সন্ধ্যায় যেমনই অন্ধকার হল মীরা চুপি চুপি বাগানে গেল, কিন্তু চম্পা গাছের নিচের মাটি খোঁড়া ছিল। ওই বাক্সটি উধাও ছিল। মীরার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার বুক ভেঙে গেল। কেউ তাকে দেখে ফেলেছিল। সে দৌড়ে বিক্রমজির কাছে গেল এবং সব বলল। বিক্রমজি স্তব্ধ হয়ে গেলেন, তারপর ধীরে করে বললেন, তার মানে ও সব জেনে গেছে। এখন আমাদের পিছিয়ে আসার কোনো রাস্তা নেই। ঠিক সেই সময় দরজা জোরে খুলে গেল। রাজেশ ভেতরে আসলো, তার চোখ রাগে লাল ছিল। আমি বলেছিলাম না এই ঘরে কিছু জিনিস বাইরের লোকেদের জন্য নয়। মীরা বিক্রমজির সামনে দাঁড়িয়ে গেল। আপনি দাদাজির ক্ষতি করতে পারেন না, তিনি কিছু ভুল করেননি। ভুল বা ঠিকের ফরসাল আমি কব, রাজেশ ঘৃণা ভরে বলল এবং বিক্রমজির দিকে ঘুরল। কাল আপনি সমস্ত সম্পত্তি আমার নামে করার কাগজে সই করবেন। যদি আপনি তেমনটা করেন তবে আমি এই মেয়েটিকে আর এর মাকে সুরক্ষিতভাবে যেতে দেব। বিক্রমজি মুষ্টিবদ্ধ হলেন, তার চোখে ক্রোধ ছিল। রাজেশ, তুমি আমার থেকে অনেক কিছু ছিনিয়ে নিয়েছ, কিন্তু মনে রেখো, সত্য কোনোদিন মরে না। রাজেশ এক ঠান্ডা হাসি হেসে বলল, সত্যি কখনো মরে না, কিন্তু যারা সত্যিটা জানে তারা মরে যেতে পারে। এই কথা বলে সে দরজাটা জোরে বন্ধ করে চলে গেল। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। মীরা বিক্রমজির কাঁপতে থাকা হাতটা ধরল। দাদাজি, আমার ভয় লাগছে। ভয় পেও না মীরা, আজ রাতে তোমাকে আর তোমার মাকে এখান থেকে চলে যেতে হবে। আমি ওর সাথে বুঝে নেব। বিক্রমজি জানলার বাইরে তাকিয়ে বললেন। বাইরে হাওয়া চম্পা গাছের সাথে ধাক্কা খাচ্ছিল। সাদা ফুলগুলো মাটিতে ঝরে পড়ছিল, যেন কোনো আসন্ন ঝড়ের সংকেত দিচ্ছিল। সেই সকালে রয়্যাল ভিলা এক অদ্ভুত চাঞ্চল্য ছিল। রাজেশ সাজসজ্জা করিয়েছিল, ফুলের গেট লাগানো হয়েছিল এবং প্রতিটি কোণা পরিষ্কার করানো হয়েছিল। সে ঘোষণা করেছিল যে সে তার বিজনেস পার্টনারদের জন্য একটি ধন্যবাদ জানানোর পার্টি দিচ্ছে, কিন্তু আসলে এটি ছিল তার নতুন শক্তির আস্ফালন। বিক্রমজি নিজের ঘরে বসে বাইরের আওয়াজ শুনছিলেন। তার মন ভারাক্রান্ত ছিল। মীরা তার পাশে দাঁড়িয়েছিল। বিক্রমজি কিছু কাগজে সই করলেন এবং ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, দাদাজি, আপনি কি সত্যি পার্টিতে যাবেন? যেতে তো হবেই দিদিভাই। যদি আমি না যাই তবে ওর মনে হবে আমি ভয় পেয়ে গেছি, কিন্তু আমি একা নই। বিক্রমজি একটা ফ্যাকাশে হাসির সাথে নিজের পকেটে হাত রাখলেন, যেখানে তিনি সেই পেনড্রাইভটা রেখেছিলেন যা তার ডাক্তার বন্ধু তাকে ফেরত পাঠিয়েছিল। এতে সেই রাতের সিসিটিভি ফুটেজ ছিল যখন তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। প্রথম প্রমাণ যে রাজেশই তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছিল। সন্ধ্যায় ভিলার আঙিনা আলোয় ঝলমল করছিল। দামি গাড়ির লাইন পড়ে গিয়েছিল। স্যুট বুট পরা মানুষজন হাসাহাসি করছিল। এই জাঁকজমকের মাঝে মীরা বাগানের এক কোণায় লুকিয়েছিল। তার নজর ছিল রাজেশের ওপর, যে অতিথিদের সাথে হাত মেলাচ্ছিল, এমনভাবে হাসছিল যেন সেই আসল মালিক। বিক্রমজি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন। তার হাঁটা ছিল ধীর কিন্তু স্থির। তাকে দেখে সবাই চুপ হয়ে গেল এবং তারপর তালি বাজাতে লাগল। রাজেশ এগিয়ে এলো এবং এক চওড়া হাসির সাথে বলল, দেবী ও সজ্জনগণ, আজ আমাদের মাঝে মালহোত্রা গ্রুপের প্রতিষ্ঠাতা শ্রী বিক্রম মালহোত্রা উপস্থিত আছেন। আপনাকে ধন্যবাদ স্যার, যে আপনি আমার ওপর ভরসা করেছেন এবং দায়িত্ব আমার হাতে সঁপেছেন। বিক্রমজি তার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। তুমি তো এমনভাবে বলছো রাজেশ, যেন আমি মরে গেছি। পরিবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ল। কিছু অতিথি জোর করে হাসার চেষ্টা করল। রাজেশ কথা সামলে নিয়ে বলল, আমার মানে ছিল আপনি বিশ্রাম নিন, যাতে নতুন প্রজন্ম দায়িত্ব নিতে পারে। কিন্তু বিক্রমজি তাকে কথা ঘোরাতে দিলেন না। তিনি নিজের পকেট থেকে সেই ছোট পেনড্রাইভটা বের করলেন এবং ভিড়ের সামনে উঁচিয়ে ধরলেন। দায়িত্ব দেওয়ার আগে আমি আপনাদের সবার সাথে একটি স্মৃতি তাজা করতে চাই। সেই রাতের একটি ভিডিও যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। বড় স্ক্রিন জ্বলে উঠল। ছবিটা ঝাপসা ছিল কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল। এক বৃদ্ধ মানুষ মাঝরাতে গেট দিয়ে বাইরে বেরোচ্ছিলেন। পিছনে এক যুবক মানুষের ছায়া ছিল। যখন বৃদ্ধটি ফিরলেন, সেই লোকটি হঠাৎ জোরে ধাক্কা দিল। বৃদ্ধটি সিঁড়ি দিয়ে নিচে গড়িয়ে পড়লেন। সেই লোকটি ঘাবড়ে গিয়ে এদিক ওদিক তাকাল এবং তারপর বৃদ্ধের শরীরটাকে টানতে লাগল। ভিডিওটি ঝাপসা হলেও সেই লোকটির মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল। সেটা ছিল রাজেশ। পুরো হলে নিস্তব্ধতা নেমে এলো। তারপর কানাঘুষো শুরু হলো। কিছু অতিথি পিছিয়ে গেল, কেউ মুখে হাত দিল। রাজেশের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল। এটা মিথ্যে। আপনাদের কি মনে হয় একটা ঝাপসা ভিডিও আমাকে দোষী প্রমাণ করতে পারে? আপনাকে কেউ ভুল বুঝিয়েছে। বিক্রমজি শান্ত রইলেন। রাজেশ, যদি এটা মিথ্যে হয় তবে সেই অ্যালুমিনিয়ামের কৌটোয় পাওয়া রক্ত তোমার রক্তের সাথে মিলল কি করে? রাজেশ থতমত খেয়ে গেল, কিন্তু তবুও তর্ক করতে লাগল।
আপনি গল্প বানাচ্ছেন। হঠাৎ দরজার দিক থেকে একটা আওয়াজ এলো, না, আমি নিজে দেখেছি তুমি এটা করেছ। সবাই পিছন ফিরে তাকালো। কান্তাবাই, যিনি গায়েব হয়ে গিয়েছিলেন, ভেতরে এলেন। তাকে দুর্বল দেখা যাচ্ছিল, কিন্তু তার চোখে ছিল নির্ভীকতা। সেদিন আমি বাগানে লুকিয়েছিলাম, আমি সব দেখেছি, আমি ভয়ে চুপ ছিলাম, কিন্তু এখন আর মালিককে এভাবে অপমানিত হতে দেখতে পারব না। রাজেশ রং চটে গেল, সে পিছিয়ে গেল এবং দাঁত কিরমির করে বলল, বুড়ি, তোর এত সাহস যে আমার বিরুদ্ধে কথা বলিস? বিক্রমজি তার গলা চড়ালেন। যথেষ্ট হয়েছে রাজেশ, তুমি সেই মানুষ ছিলে যাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম। তোমাকে নিজের ছেলের মতো মেনেছিলাম, কিন্তু তুমি বিশ্বাসঘাতকতা করলে। তোমার মনে হয় সম্পদ তোমার পাপ ঢেকে দেবে? কিছু অতিথি তালি বাজাতে শুরু করল এবং ধীরে ধীরে পুরো হল তালিতে ফেটে পড়ল। রাজেশ চারদিকে তাকালো। সে বুঝতে পারল যে এখন আর সে বাঁচতে পারবে না। সে গর্জে ওঠে বলল, আপনার মনে হয় আপনি জিতে গেছেন? মালহোত্রা নাম খুব তাড়াতাড়ি বদলে যাবে, আপনার কাছে কিছুই থাকবে না। বিক্রমজি শুধু এটুকুই বললেন, আমার হারানোর কিছু নেই, কিন্তু তোমার আছে সম্মান, স্বাধীনতা এবং তোমার আত্মা। ঠিক সেই সময় পুলিশের সাইরেনের আওয়াজ শোনা গেল। পুলিশের একটি টিম ভেতরে এলো, যার নেতৃত্বে ছিলেন সেই ইন্সপেক্টর যাকে ডাক্তার খবর দিয়েছিলেন। মিস্টার রাজেশ কুমার, আপনাকে জালিয়াতি এবং খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। ভিড়ের মধ্যে হট্টগোল শুরু হলো। রাজেশ বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু তাকে হাতকড়া পরিয়ে দেওয়া হলো। যাওয়ার সময় সে ঘুরে বিক্রমজির দিকে তাকালো। তার গলায় বিষ ছিল। আপনার মনে হয় আপনি আমার হাত থেকে বেঁচে গেলেন? আপনি জানেন না আমার পেছনে কে দাঁড়িয়ে আছে। বিক্রমজি কোনো উত্তর দিলেন না, শুধু তাকে চলে যেতে দেখলেন এবং একটা দীর্ঘশ্বাস ফেললেন। মীরা দৌড়ে বিক্রমজির কাছে এলো এবং তার হাত ধরল। তার চোখে জল ছিল। দাদাজি, এখন কি সব শেষ হয়ে গেল? বিক্রমজি এক দয়ালু হাসি দিলেন, কিন্তু তার চোখে তখনও বিষণ্ণতা ছিল। শেষ? না দিদিভাই, যতক্ষণ মানুষের চোখের ওপর লোভের পট্টি বাঁধা থাকবে, ততক্ষণ রাজেশের মতো মানুষ জন্ম নিতেই থাকবে। কিন্তু আসল কথা হলো যে আমরা হার মানিনি, আমরা ভয় পাইনি। তিনি ভিড়ের দিকে ঘুরলেন, মাথা নত করে সবাইকে ধন্যবাদ জানালেন এবং ধীরে ধীরে বললেন, কখনো কখনো আলো পাওয়ার জন্য আমাদের নিজেদের তৈরি অন্ধকারের মধ্যে দিয়ে যেতে হয়। এই ছোট্ট মেয়েটি আমাকে সেটাই মনে করিয়ে দিয়েছে। সবাই মীরার দিকে তাকালো। সেই আবর্জনা কোড়ানো মেয়েটি যে একসময় রাস্তায় ছিল, আজ সেই আলোয় ভরা ঘরে দাঁড়িয়েছিল। ছোট হলেও তার অস্তিত্ব উজ্জ্বল হয়ে উঠেছিল। গল্পটা এখানেই শেষ মনে হচ্ছিল, কিন্তু পার্টির এক অন্ধকার কোণ থেকে এক অপরিচিত লোক চুপচাপ সরে গেল। তার হাতে মালহোত্রা গ্রুপের লোগো দেওয়া একটা ফাইল ছিল, যা সংকেত দিচ্ছিল যে রহস্য এখনও শেষ হয়নি। সেই ঝোড়ো রাতের পর রয়্যাল ভিলায় এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। লোকজন একে অপরের সাথে কথা বললেও নজর এড়িয়ে চলছিল। যেন ভয় পাচ্ছিল যে এইমাত্র যা ঘটল তার উল্লেখ হবে। রাজেশ গ্রেফতার হয়েছিল, কিন্তু বিশ্বাসঘাতকতার রেশ এখনও ঘরে অনুভব করা যাচ্ছিল। এটা সহজে চলে যায়নি, শুধু এক খোলা ক্ষতের মতো টনটন করছিল। বিক্রমজি নিজের পুরনো অফিসে বসেছিলেন, জানলা দিয়ে আসা ধুলোমাখা আলো দেখছিলেন। তিনি অনেকক্ষণ চুপ করে রইলেন। তার কাঁপতে থাকা হাতটি সেই পুরনো পারিবারিক ছবির ওপর রাখা ছিল। তিনি জিতে গিয়েছিলেন, কিন্তু হাসতে পারছিলেন না। বাইরে মীরা পার্টির পর পড়ে থাকা কাগজের টুকরোগুলো জড়ো করছিল এবং গুনগুন করে গান গাইছিল। যখন সে বিক্রমজিকে শান্ত হয়ে বসে থাকতে দেখল, সে দৌড়ে তার কাছে গেল। দাদাজি, লোকে বলছে পুলিশ রাজেশ আঙ্কেলকে শহরে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। এটা কি সত্যি? হ্যাঁ, বিক্রমজি মাথা নাড়লেন। কিন্তু আমার মনে হয় ও এত সহজে হার মানবে না। তার ভবিষ্যৎবাণী খুব তাড়াতাড়িই সত্যি হল। কিছুদিন পরেই এক অপরিচিত লোক বাড়িতে এলো। সে নিজেকে রাজেশের উকিল বলে পরিচয় দিল এবং একটি পাল্টা মামলা দায়ের করল। সে বলল, মিস্টার মালহোত্রা, আমার মক্কেল সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি অন্য কেউ আপনাকে উস্কাচ্ছে, যাতে আপনার সম্পত্তি হাতিয়ে নিতে পারে। আমাদের কাছে প্রমাণ আছে যে আপনি নিজেই 2 বছর আগে রাজেশকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলেন। বিক্রমজি এটা শুনে স্তব্ধ হয়ে গেলেন। সেই পাওয়ার অফ অ্যাটর্নি সাময়িক ছিল, যা তিনি তখন সই করেছিলেন যখন তিনি হাসপাতালে ছিলেন, যাতে রাজেশ কোম্পানির কাজ সামলাতে পারে। কিন্তু এখন রাজেশ সেটা বদলে দিয়ে পুরো সম্পত্তি এবং শেয়ার ট্রান্সফারের কাগজ বানিয়ে নিয়েছিল। বিক্রমজি ভারী গলায় বললেন, এই পৃথিবীটা কত অদ্ভুত। এক বিশ্বাসঘাতক অন্যজনের বিশ্বাসের সুযোগ নিয়ে নিজের অপরাধকে আইনি রূপ দিতে পারে। উকিলটি শুধু মুচকি হেসে এক অদ্ভুত কথা বলল, স্যার, এখনও অনেক কিছু আছে যা আপনি জানেন না। শুধু রাজেশ নয়, অন্য কেউ আছে যে পর্দার আড়ালে আছে। তারপর সে চলে গেল, পরিবেশে সীসার মতো ভারী ভাব রেখে গেল। মীরা পাশে বসে দুশ্চিন্তার সাথে তাকে দেখছিল। দাদাজি, অন্য কেউ আছে? এর মানে কি? বিক্রমজি গভীর চিন্তায় ছিলেন।
আমার মনে হয় সময় এলে সব জানা যাবে, কিন্তু যাই হোক না কেন আমাদের বিশ্বাস হারানো চলবে না। সেই বিকেলে আবার প্রবল বৃষ্টি শুরু হল। বৃষ্টি সবসময় সেই মুহূর্তেই আসত যখন কেউ তার আশা করত না। মেঘের গর্জনের মধ্যে দরজায় কড়া নাড়ার আওয়াজ হল। দরজা খোলার পর এক যুবতী মহিলা দাঁড়িয়েছিলেন। বয়স আনুমানিক ৩০-এর কাছাকাছি, মার্জিত কিন্তু চোখে বিষণ্ণতা। আমি কবিতা, আপনার মেয়ে। তার গলা কাঁপছিল। আমি জানতে পারলাম যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তাই আমি ফিরে এলাম। বাবা, আমাকে মাফ করে দিন, আমি অনেক দেরি করে ফেললাম। বিক্রমজি স্তম্ভিত হয়ে গেলেন। তার হাত কাঁপতে লাগল। সারা জীবন তিনি এই মুহূর্তের স্বপ্ন দেখেছিলেন। তিনি এগিয়ে গিয়ে তার গালে হাত রাখলেন। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তুমি বেঁচে আছো কবিতা? আমার মনে হয়েছিল আমি তোমাকে চিরতরে হারিয়ে ফেলেছি। তারা সেই গরম ঘরে একে অপরকে জড়িয়ে ধরলেন। কিন্তু আনন্দ সম্পূর্ণ ছিল না। মীরা এক কোণায় দাঁড়িয়ে দেখছিল। তার মন ভরে এলো। সে খুশিও ছিল, আবার একটু দুঃখিত। তার মনে হচ্ছিল যেন সে দাদাজিকে তার পরিবার ফিরিয়ে দিয়েছে, কিন্তু সাথে ভয়ও ছিল যে এখন হয়তো দাদাজির আর তাকে দরকার পড়বে না। কবিতা জানালো যে বাড়ি ছাড়ার পর তাকে কেউ ঠকিয়েছিল এবং সে দূরের কোনো শহরে কষ্টে জীবন কাটাচ্ছিল। সে খবরের কাগজে বিক্রমজির অ্যাক্সিডেন্টের খবর পড়ে ফিরে আসার কথা ভেবেছিল, কিন্তু তাকে বলা হয়েছিল যে তারা বাড়ি বদলে ফেলেছেন। তারপর সে এক বেনামি চিঠি পায়, যেখানে লেখা ছিল যে তার বাবার সম্পত্তি তার কাছের মানুষরাই হাতিয়ে নিচ্ছে। তখন সে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। বিক্রমজি অবাক হলেন। বেনামি চিঠিটিও পাঠিয়েছিল? আমি জানি না। তাতে পাঠানোর লোকের নাম ছিল না, কিন্তু হাতের লেখাটা খুব চেনা মনে হচ্ছিল। বিক্রমজি নিচের দিকে তাকালেন। তার মনে অস্থিরতা ছিল। এটা কি রাজেশেরই কোনো চাল, যে কবিতাকে ঠিক এই সময়ে ফিরিয়ে আনা হয়েছে যাতে সবকিছু জটিল হয়ে যায়? পরের দিন সকালে যখন বিক্রমজি মীরার সাথে বাগানে হাঁটছিলেন, হঠাৎ তার মাথা ঘুরল এবং তিনি পড়ে গেলেন। সবাই দৌড়ে এলো এবং তাকে ভেতরে নিয়ে গেল। ডাক্তার বললেন যে উত্তেজনার কারণে হালকা স্ট্রোক হয়েছে। যখন বিক্রমজির জ্ঞান ফিরল, তিনি মীরার হাত ধরে দুর্বল গলায় বললেন, ওদের বিচার ছিনিয়ে নিতে দিও না দিদিভাই। সেই সময় মীরা পুরোপুরি বুঝতে পারেনি, কিন্তু সন্ধ্যায় যখন সে বিক্রমজির ঘরে দেখতে গেল, সে দেখল কবিতা একা বসে আছে, তার চোখে দ্বিধা। টেবিলে সেই কোম্পানির ফাইলটা ছিল যা রাজেশের কাছে ছিল। মীরা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আন্টি, এটা কোথা থেকে এলো? এটা উকিলের অফিস থেকে এসেছে, এটা সম্পত্তি ফেরত দেওয়ার কাগজ। মীরা মন দিয়ে দেখল। প্রথম পাতায় একটি নতুন অধিকারপত্র ছিল, যাতে বিক্রমজির কাঁপতে থাকা হাতের স্বাক্ষর ছিল। মীরা থমকে গেল। সে চিনতে পারল স্বাক্ষরটি জাল। আন্টি, এটা দাদাজির হাতের লেখা নয়, উনি ভি অক্ষরটা একটু ঘুরিয়ে লেখেন, দেখুন। কবিতা চমকে উঠল এবং তাড়াতাড়ি ফাইলটা লুকিয়ে ফেলল। তার গলা তোতলামি করতে লাগল। মীরা, এটা বড়দের কথা, তুমি এতে নাক গলিও না। সেই রাতে মীরার ঘুম এলো না। তার মনে সন্দেহ দানা বাঁধল। এই মহিলা যে এইমাত্র ফিরল, সে কি সত্যিই বিক্রমজির মেয়ে নাকি অন্য কারো হাতের পুতুল? কিন্তু সে ভালোর ওপর বিশ্বাস রাখা বেছে নিল। তার বিশ্বাস ছিল যে ঝড়ের মাঝেও মানবতার জন্য জায়গা বেঁচে থাকে। দের রাতে বিদ্যুৎ চমকাল এবং মীরা অলিন্দে ফিসফিসানি শুনতে পেল। কবিতার গলা রুদ্ধ হয়ে আসছিল। আমি সেরকমই করেছি যেমনটা আপনি বলেছিলেন, কিন্তু প্লিজ নিজের কথা রাখবেন, আমার বাবাকে আঘাত করবেন না। একজন পুরুষের গলা উত্তর দিল, যা খুব চেনা এবং খসখসে। আমি শুধু সেটাই ফেরত নিতে চাই যা আমার। তোমার বাবার কাছে আমার অনেক ঋণ আছে। মীরার শ্বাস যেন আটকে গেল। সেই গলাটা ভুলতে পারত না। এটা রাজেশ ছিল। সে জেল থেকে বাইরে ছিল এবং কোথাও অন্ধকারে লুকিয়েছিল। মীরা কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল, কিন্তু ভুল করে তার পা একটা টবে লেগে গেল। মাটির টব পড়ে যাওয়ার বিকট শব্দ হল। ভারী পায়ের আওয়াজ কাছে আসতে লাগল। মীরা উল্টো ফিরে দৌড়াল। বাইরে আকাশ চিরে বিদ্যুৎ চমকাচ্ছিল, যা সংকেত দিচ্ছিল যে এক নতুন এবং ভয়ঙ্কর মোকাবেলা শুরু হতে চলেছে, আগের যে কোনো বৃষ্টির চেয়েও বিপজ্জনক। সেই রাতের ৩ সপ্তাহ পর পুরো শহর এক চমকে দেওয়া খবরের সাথে জেগে উঠল। বিক্রম মালহোত্রার সম্পত্তি বিবাদ এবং তার ওপর হওয়া প্রাণঘাতী হামলার মামলা শুরু হচ্ছিল। খবরের কাগজে বড় বড় শিরোনাম। মানুষ কথা বলছিল এক বড় বিজনেস গ্রুপ যাকে তার নিজের বিশ্বস্ত লোক লুটেছে।
এবং এক বৃদ্ধ মানুষ যে ৮ বছরের আবর্জনা কোড়ানো মেয়ের জন্য বেঁচে গেছে। আজ কোর্টরুম একদম ঠাসা ছিল। প্রথম সারিতে বিক্রমজি হুইলচেয়ারে ছিলেন। তার মুখে শান্তি ছিল, কিন্তু চোখ ক্লান্ত ছিল। তার পাশে মীরা বসেছিল, যে সেই ছোট ডায়েরিটা শক্ত করে ধরে রেখেছিল, যা বিক্রমজি তাকে সামলানোর জন্য দিয়েছিলেন। এখন সেই ডায়েরি এক গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে রাজেশ ধূসর রঙের কয়েদির পোশাকে ছিল। তার মাথা নিচু ছিল, কিন্তু ঠোঁটে তখনও এক অহংকারী হাসি ছিল। তার পাশে কবিতা বসেছিল, যাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল। কার্যক্রম শুরু হল। জজ গম্ভীর গলায় অভিযোগপত্র পড়লেন। নিস্তব্ধতায় প্রতিটি অভিযোগ প্রতিধ্বনিত হচ্ছিল। নথিপত্রে জালিয়াতি, সম্পত্তি দখল এবং ইচ্ছেকৃতভাবে আঘাত করা। প্রতিটি শব্দ মানুষের মনে হাতুড়ির মতো বাজছিল। মীরা বিক্রমজির দিকে তাকাল। তার চোখ বন্ধ ছিল, ঠোঁট কামড়ানো এবং হাঁটুর উপর রাখা হাত কাঁপছিল। মীরা ধীরে ধীরে ফিসফিস করে বলল, দাদাজি, আপনি চিন্তা করবেন না, আমরা সবাই আপনার সাথে আছি। বিক্রমজি ধীরে মাথা নাড়লেন এবং এক দুর্বল হাসি দিলেন। আমার শুধু এই ভয় যে বিচার পেতে যেন দেরি না হয়ে যায়, নইলে বিচার তো মিলবেই। সবার আগে রাজেশের উকিল তার সওয়াল শুরু করলেন। মাননীয় জজ সাহেব, আমার মক্কেল সব অভিযোগ অস্বীকার করছেন। তিনি কেবল বিক্রম মালহোত্রাজির আইনি অধিকারপত্র অনুযায়ী কাজ করেছেন। বিক্রমজি বয়স্ক এবং কাগজে সই করার সময় মানসিকভাবে পুরোপুরি সচেতন ছিলেন না। বিক্রমজির পড়ে যাওয়া একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ছিল, এতে কোনো ইচ্ছাকৃত কাজ ছিল না। রাজেশ মাথা তুলল। তার গলা ভারী ছিল। আমি কোম্পানির দায়িত্ব সামলেছি, এত বছর ধরে এদের দেখাশোনা করেছি। যদি আমি এদের ক্ষতি করতে চাইতাম, তবে আজ আমি এখানে বসে থাকতাম না। কোর্টরুমে ফিসফিসানি শুরু হলো। বিক্রমজি ধীরে নিজের চোখ খুললেন এবং বললেন, তুমি ঠিকই বলছ। যদি তুমি শুধু টাকা চাইতে, তবে হয়তো আমি ক্ষমা করে দিতাম। কিন্তু তুমি বিশ্বাসঘাতকতা বেছে নিলে। তুমি আমাকে অন্ধকারে মরার জন্য ফেলে রেখেছিলে। এটা সেই কথা যা আমি ক্ষমা করতে পারি না। উকিল কাঁধ ঝাঁকালেন। শুধু কথায় অভিযোগ প্রমাণিত হয় না, স্যার। ঠিক সেই সময় মীরা নিজের সিট থেকে উঠে দাঁড়াল। সে কাঁপছিল, কিন্তু তার গলা ছিল পরিষ্কার ও জোরালো। জজ সাহেব, আমার কাছে প্রমাণ আছে। পুরো কোর্টরুমের নজর সেই ছোট্ট মেয়েটির ওপর আটকে গেল। মীরা এগিয়ে গিয়ে কোর্ট ক্লার্ককে সেই পুরনো ডায়েরি এবং একটি পেনড্রাইভ দিল। এই ডায়েরি বিক্রম দাদাজি অনেক বছর ধরে লিখেছেন, এবং এই পেনড্রাইভে আমার ফোনের রেকর্ডিং আছে। পার্টির এক রাত আগের রাজেশ আঙ্কেলের গলা, যখন উনি দাদাজিকে হুমকি দিচ্ছিলেন। জজ রেকর্ডিং চালানোর ইশারা করলেন। স্পিকারে রাজেশের গলা পরিষ্কার শোনা গেল। প্রতিটি শব্দ ঘরে উপস্থিত মানুষদের শিউরে উঠতে বাধ্য করল। সব কাগজে সই করে দাও, তোমাকে শান্তিতে বাঁচতে দেব। সত্যি মরে না, কিন্তু যারা সত্যিটা জানে তারা মরে যেতে পারে। রাজেশের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে চিৎকার করে উঠল, এই বাচ্চাটি মিথ্যে বলছে, এই সব বানানো, নকল। জজ শীতল গলায় বললেন, ফরেনসিক টিম নিশ্চিত করেছে যে অডিও ফাইলটি আসল, এতে কোনো কারচুপি করা হয়নি। কোর্ট রুমে শোরগোল পড়ে গেল। রাজেশের উকিল পাল্টা আঘাত করার চেষ্টা করলেন। একটি ৮ বছরের বাচ্চার কোটি টাকার আর্থিক বিষয়ে কি কাজ? জজ সংক্ষেপে উত্তর দিলেন, আজ আমরা এখানে টাকার ফয়সালা করছি না, বরং সত্যের ফয়সালা করছি। আর সত্য আমির, গরিব বা বয়স দেখে না। বিক্রমজি মীরার দিকে তাকালেন। তার চোখ ভরে এলো। তিনি তার হাত ধরলেন। তুমি খুব ভালো করেছ দিদি ভাই। মীরা মাথা নাড়ল। তার চোখে জল ছিল। এটা আমি করিনি, আপনিই তো শিখিয়েছিলেন যে ভুল হতে দেখলে চুপ করে থাকতে নেই। এরই মধ্যে বিক্রমজির উকিল অতিরিক্ত প্রমাণ পেশ করলেন। অ্যালুমিনিয়ামের কৌটোয় রক্তের পরীক্ষার রিপোর্ট এবং পুলিশ দ্বারা পুরনো হার্ড ড্রাইভ থেকে রিকভার করা আসল সিসিটিভি ফুটেজ। বড় স্ক্রিনে ভিডিও চলল। ছবি পরিষ্কার ছিল। রাজেশ বিক্রমজিকে ধাক্কা দিল, রক্ত মাটিতে পড়ল এবং সেই কৌটো গড়িয়ে গেটের কোণে চলে গেল। এটা দেখে পরিবেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ক্যামেরাগুলো অনবরত ফ্ল্যাশ করতে লাগল। রাজেশের মুখ শুকিয়ে গেল। তার ঠোঁট কাঁপছিল। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু জজের হাতুড়ি জোরে বেজে উঠল। এই অকাট্য প্রমাণের ভিত্তিতে আদালত সাময়িকভাবে আসামি রাজেশ কুমারকে নথিপত্রে কারচুপি এবং ইচ্ছাকৃতভাবে আঘাত করার দোষী সাব্যস্ত করছে। সাজা ঘোষণার জন্য কার্যক্রম জারি থাকবে। যখন পুলিশ রাজেশকে নিয়ে যেতে লাগল, সে ঘুরে বিক্রমজিকে দেখল এবং এক বিষাক্ত হাসি হাসল। আপনার মনে হয় আপনি জিতে গেছেন? আপনি কি ভুলে গেলেন যে কবিতাকে ফেরত কে এনেছিল? কোর্টরুমে নিস্তব্ধতা নেমে এলো। সবার নজর কবিতার ওপর ছিল। সে কাঁপছিল, চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু সে কিছু বলল না। বিক্রমজি ধীরে ডাকলেন, কবিতা, বলো মা,
এইসব কি? কবিতা ডুকরে কেঁদে উঠল। আমি শুধু চেয়েছিলাম আপনি সুরক্ষিত থাকুন বাবা। ও কথা দিয়েছিল যে যদি আমি নতুন কাগজে সই করাতে সাহায্য করি তবে ও আপনাকে ছেড়ে দেবে। আমি জানতাম না যে ও আপনার আরও ক্ষতি করতে চলেছে। তার কান্নার আওয়াজ সেই গম্ভীর ঘরে প্রতিধ্বনিত হল। বিক্রমজি চোখ বন্ধ করে নিলেন। তার গালে জল গড়িয়ে এলো। ব্যথা এবং আফসোস দুটোই ছিল। তিনি তাকে দোষ দিলেন না, শুধু ধীরে মাথা নাড়লেন। আমি মানুষের ওপর অনেক বেশি বিশ্বাস করেছিলাম, আর তার সাজা তোমাকে ভোগ করতে হল। মীরা পাশে দাঁড়িয়ে তার হাত ধরে কাঁদছিল। সেই মুহূর্তে সেই কোর্টরুম আদালত নয়, বরং এমন এক জায়গা মনে হচ্ছিল যেখানে মানুষ নিজের বিবেকের মুখোমুখি দাঁড়িয়ে আছে। জাজ ব্রেকের ঘোষণা করলেন। বিক্রমজি মীরার দিকে ঘুরে ধীর স্বরে বললেন, দেখলে তো, বিচারের মানে কাউকে সাজা দেওয়া নয়, বরং এটা হল যে মানুষ বুঝতে পারুক সে কি হারিয়েছে। মীরা মাথা নাড়ল। বাইরে জানলা দিয়ে পড়ন্ত রোদ সেই বৃদ্ধ এবং বাচ্চার মুখে পড়ছিল, যেন এক দুর্বল কিন্তু তপ্ত আলো সেই ঘরকে আলোকিত করছিল, যা একসময় মিথ্যের অন্ধকারে ডুবেছিল। ব্রেকের পর কার্যক্রম আবার শুরু হল। পরিবেশ আগের চেয়েও বেশি টানটান ছিল। বাইরের রোদ কমে গিয়েছিল, কিন্তু ভেতরের তাপমাত্রা প্রশ্ন এবং চাহনির কারণে বেড়ে গিয়েছিল। রাজেশ চুপচাপ বসেছিল, হাতকড়া লাগানো ছিল, কিন্তু তার চোখে তখনও অহংকার ছিল। অন্যদিকে কবিতার মুখ ছিল ফ্যাকাশে। সে টেবিলটাকে শক্ত করে ধরে রেখেছিল। জাজ 3 বার হাতুড়ি পেটালেন। কার্যক্রম আবার শুরু হচ্ছে। আমরা আসামি রাজেশ কুমার এবং সাক্ষী কবিতা মালহোত্রার মধ্যে সম্পর্ক স্পষ্ট করব। সরকারি উকিল দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, মিস কবিতা, আপনি বললেন যে আপনার ওপর চাপ দেওয়া হয়েছিল, কিন্তু আমরা একটি শেয়ার ট্রান্সফার এগ্রিমেন্ট পেয়েছি যাতে আপনার সই আছে। আপনি কি এই বিষয়ে কিছু বলতে চান? কবিতা কাঁদতে কাঁদতে বলল, আমি আসল কথা জানতাম না। ও বলেছিল যে এটা বাবার চিকিৎসার জন্য টাকা তোলার কাগজ। আমি বিশ্বাস করে সই করে দিয়েছিলাম। জাজ তাকে অনেকক্ষণ দেখলেন এবং তারপর ধীরে বললেন, বিশ্বাস করা অপরাধ নয়, কিন্তু যখন বিশ্বাসের সুযোগ নেওয়া হয় তখন তার ফল খুব মারাত্মক হয়। রাজেশ জোরে হাসল। খুব ভালো নাটক। সবাই আমাকে দোষী বলছে, কিন্তু কেউ নিজেকে দেখছে না। যদি বিক্রমজি টাকা আর পাওয়ারের পেছনে না ছুটতেন তবে আমি সুযোগই পেতাম না। আমি তো ওনার থেকেই শিখেছি। কোর্টরুমে শোরগোল শুরু হলো। বিক্রমজি তাকে দেখলেন। তার চোখে এখন রাগ নয়, বরং গভীর দুঃখ ছিল। হয়তো তুমি কিছুটা ঠিক বলছো রাজেশ। আমি একসময় অন্ধ হয়ে ক্ষমতার ওপর ভরসা করতাম, মানুষকে শুধু এক একটা হাতিয়ার ভাবতাম। আমি আর তুমি সেই স্বার্থপরতারই ফল। কিন্তু তফাৎ এই যে আমি থামতে আর শুধরাতে শিখে গেছি, আর তুমি শেখনি। রাজেশ গর্জে উঠল, আমার কারো দয়া চাই না। বিক্রমজি চুপ হয়ে গেলেন। তিনি জাজের দিকে ফিরলেন এবং দৃঢ়ভাবে বললেন, আমার শুধু একটা অনুরোধ। ও যেন সেই সাজা পায় যারও যোগ্য। বদলা নেওয়ার জন্য নয়, বরং দুনিয়াকে মনে করিয়ে দেওয়ার জন্য যে লোভের সবসময় একটি দাম দিতে হয়। হাতুড়ি শব্দ প্রতিধ্বনিত হল। জজ রায় শোনালেন। তদাবৎ প্রমাণ এবং বয়ানের ভিত্তিতে আদালত রাজেশ কুমারকে জালিয়াতি, খুনের চেষ্টা এবং সম্পত্তি দখলের দোষী সাব্যস্ত করছে। তাকে 18 বছরের কারাদণ্ডের সাজা শোনানো হচ্ছে। এছাড়া আসামিকে সব হাতিয়ে নেওয়া সম্পত্তি, যার মধ্যে মালহোত্রা গ্রুপের মালিকানাও রয়েছে, বিক্রম মালহোত্রা এবং তার আইনি উত্তরাধিকারী কবিতাকে ফেরত দিতে হবে। কোর্টরুমে খুশির ঢেউ বয়ে গেল। কিছু মানুষ তালি বাজালো, কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাজেশ চুপ রইল। যখন পুলিশ তাকে নিয়ে যেতে লাগল, সেই ঘুরে মীরার দিকে তাকাল। তার চাহনি অদ্ভুত ছিল, ঘৃণা নয়, বরং এক ধরনের অনুশোচনা। এই ছোট মেয়েটা তোকে বাঁচিয়ে দিল, কিন্তু মনে রাখিস, দুনিয়ায় প্রতিবার ভালো মানুষরা যেতে না। মীরা তাকে দেখল এবং ধীরে উত্তর দিল, আমি জানি, কিন্তু ভালো মানুষরা হারতে ভয় পায় না। সেই নিষ্পাপ কথাটি পুরো কোর্টরুমকে কিছু মুহূর্তের জন্য শান্ত করে দিল। রাজেশ মাথা নিচু করে নিল এবং কোনো কথা না বলে বাইরে চলে গেল। বিক্রমজি চেয়ারে গা এলিয়ে দিলেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে এলো। তিনি নিজের মেয়ের হাত ধরলেন। আর কেঁদো না মা, সব শেষ হয়ে গেছে। আমি তোমার উপর রাগ করে নেই। কবিতা তার বাবাকে জড়িয়ে ধরল। আমি শুধু আপনার ক্ষমা চেয়েছিলাম। আমি ভুল ছিলাম। আমি খুব দুর্বল হয়ে পড়েছিলাম। ভুল স্বীকার করে নেওয়াই তো শুধরানোর শুরু, বিক্রমজি বললেন। তার গলা সন্ধ্যার হাওয়ার মতো নরম ছিল। যখন সবাই কোর্ট থেকে বাইরে বেরোল, সূর্যাস্তের আলো সিঁড়িতে ছড়িয়ে পড়েছিল।
মীরা বিক্রমজির সাথে হাঁটছিল। সে জিজ্ঞেস করল, দাদাজি, আপনি কি এখনও ভিলায় থাকবেন? হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু এখন সেখানে শুধু আমি থাকব না। সেই বাড়ি এখন তোমার মতো বাচ্চাদের জন্য খোলা হবে, যাদের যাওয়ার কোনো জায়গা নেই। মীরার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সত্যি দাদাজি, কিন্তু আপনার সম্পদ, আপনার কোম্পানি এখন কবিতা সামলাবে। বিক্রমজি হাসলেন। আর আমি আমার বাকি সম্পদ সেই বাচ্চাদের জন্য ব্যবহার করতে চাই। তাদের এক নতুন শুরু দরকার, যেমনটা তুমি আমাকে দিয়েছ। মীরা এতটাই আবেগপ্রবণ হয়ে পড়ল যে কিছু বলতে পারল না। সে শুধু বিক্রমজিকে দেখল। তার চোখে জল ছিল। আমার মনে হয়নি আপনি আমার উপর এতটা ভরসা করবেন। আমি শুধু ভরসা করিনি, আমি তোমার কাছে কৃতজ্ঞ। যখন পুরো দুনিয়া মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন তুমিই একমাত্র ছিলে যে এগিয়ে এসেছিলে। এটাই আসল মহত্ব, কোনো কারণ ছাড়া, কোনো পুরস্কারের আশা ছাড়া। বিক্রমজি গাছের সারি দেখলেন। আমার মনে হতো দান খয়রাত শুধু ধনী মানুষরাই করতে পারে, কিন্তু তুমি শিখিয়ে দিলে যে গরিব মানুষ ধনীদের চেয়েও বেশি দিতে পারে, যদি তার কাছে বড় মন থাকে। সাদা চাম্পা সাদান, এটাই নাম রাখা হলো সেই নতুন আশ্রয়ের। উদ্বোধনের দিন 10টি বাচ্চা এলো। তাদের মুখ বিষণ্ণ ছিল, চোখে ভয় ছিল। মীরা এক সাধারণ সাদা ফ্রক পরেছিল। সে বিক্রমজি আর কবিতার সাথে দাঁড়িয়ে প্রতিটি বাচ্চাকে স্বাগত জানাচ্ছিল। অনুষ্ঠানে বিক্রমজি বললেন, বাচ্চারা, আমার মনে হতো এই পৃথিবীটা খুব কঠিন, কিন্তু তারপর এক বৃষ্টির সন্ধ্যায় এক আবর্জনা কোড়ানো মেয়ে এক অপরিচিত বৃদ্ধকে বাঁচালো। আজ সেই বৃদ্ধ বলতে চায় যে প্রতিটি ভালো জিনিস এক ছোট কাজ থেকেই শুরু হয়। যদি আপনারা থেমে কারো সাহায্যের জন্য হাত বাড়ান, তবে আপনারা পুরো জীবন বদলে দিতে পারেন। হলে করতালির শব্দ প্রতিধ্বনিত হল। কবিতার চোখ দিয়ে জল পড়ছিল। সে বুঝতে পেরেছিল যে তার বাবা অতীতকে, নিজের ক্ষতি আর অহংকারকে সত্যি সত্যিই পেছনে ফেলে এসেছেন। অনুষ্ঠানের পর বিক্রমজি আর মীরা চাম্পা গাছের নিচে বসে গরম সোয়া মিল্ক খাচ্ছিলেন। দাদাজি, মীরা জিজ্ঞেস করল, যদি সেদিন আমি না থামতাম তবে কি সবকিছু অন্যরকম হতো? হয়তো, বিক্রমজি হাসলেন, কিন্তু আমার বিশ্বাস যে কেউ না কেউ সেটাই করত যা তুমি করেছ। কারণ মানবতা কখনো শেষ হয় না, তাকে শুধু জাগানোর জন্য কোনো সাহসী দরকার হয়। হাওয়া বইল এবং চাম্পা ফুল তাদের চারপাশে ঝরে পড়তে লাগল। বিক্রমজি আকাশের দিকে তাকালেন। মানুষ ধনী হোক বা গরিব, জিতুক বা হারুক, কিন্তু যতক্ষণ সে অন্যের ব্যথা বুঝতে পারে, ততক্ষণ সে সবকিছু হারায়নি। দাদাজি, মীরা তার কাঁধে মাথা রাখল। আমিও এই রকমই হব। দূরে বাচ্চারা খেলছিল। তাদের হাসি আলোর মতো ছড়িয়ে পড়ছিল। কবিতা তাদের দেখে হাসছিল। বহু বছর পর প্রথমবার সে আসল শান্তি অনুভব করল। আর বিক্রমজি সেই মুহূর্তে জানতে পারলেন যে সব প্রতারণা, ব্যথা আর ট্র্যাজেডি এক খুব বড় জিনিসে বদলে গেছে, ভালোর ওপর সেই বিশ্বাস যা কখনো পুরনো হয় না। দের সন্ধ্যায় সূর্য বাঁশঝাড়ের পেছনে লুকোচ্ছিল। সাদা চম্পা সদনে এখন রান্নাঘর থেকে খাবারের সুগন্ধ আসছিল, আর বাচ্চাদের হাসি প্রতিধ্বনিত হচ্ছিল। সেই ভিলা, যা একসময় হিসাব নিকাশের আস্তানা ছিল, এখন এক ঘর হয়ে গেছে। মীরা সিঁড়িতে বসে বিক্রমজির সেই পুরনো ডায়েরিটা পড়ছিল। পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু এখন সেগুলো কোর্টের প্রমাণ নয়, বরং এক জীবনের যাত্রার স্মৃতি। বিক্রমজি চায়ের কাপ নিয়ে তার পাশে বসলেন। কি পড়ছে দিদিভাই? মীরা হাসল। আমি আপনার এই লাইনটা পড়ছি। যদি একদিন আমি জেগে উঠি আর আমার কাছে কিছুই না থাকে, কিন্তু কোনো একজন মানুষ আমার ভালোর উপর ভরসা করে, তবে আমার দুনিয়া শেষ হয়ে যায়নি। আমার এই কথাটা খুব পছন্দ হয়েছে। বিক্রমজি দূরে তাকিয়ে বললেন, আমি এটা তখন লিখেছিলাম যখন আমি আমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়ে ছিলাম। আজ এটা পড়ে বুঝতে পারলাম যে তুমি সেই মানুষ যার জন্য আমি অপেক্ষা করছিলাম। মীরা খিলখিলিয়ে হেসে উঠল। তাহলে কি আমি আপনার মিরাকেল? না, বিক্রমজি মাথা নাড়লেন। তুমি মিরাকেল নাও, তুমি কর্ম। তুমি এক বৃদ্ধকে বাঁচালে আর সেই বৃদ্ধ শুধরানোর সুযোগ পেল। তুমি ভালো কাজ করলে আর দুনিয়া তোমাকে এক পরিবার দিল। এটা কপাল নয়, এটা তোমার ভালো কাজের ফল। হাওয়ার ঝাপটায় একটা চম্পা ফুল ডায়েরির ওপর পড়ল। মীরা সেটা পাতার মাঝখানে চেপে নিল। আমি এটাকে সামলে রাখব, যাতে পরে বাচ্চাদের বলতে পারি যে যখন আমরা কোনো ভালো কাজ করি, তখন আমাদের মনে একটি চম্পা ফুল ফোটে। বিক্রমজি হেসে উঠলেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিলেন। হ্যাঁ, আর যখন মানুষের মনে পর্যাপ্ত ফুল ফুটবে, তখন এই পৃথিবীটা কত সুন্দর হয়ে যাবে। তখনই পেছন থেকে পায়ের আওয়াজ পাওয়া গেল। কবিতা একটি চিঠি নিয়ে এলো। বাবা, এটা কোম্পানির তরফ থেকে ধন্যবাদপত্র। তারা চান যে আপনি উপদেষ্টা হিসেবে ফিরে আসুন। বিক্রমজি হাত নেড়ে না করে দিলেন। আমার এখন এটার আর দরকার নেই। এখন কোম্পানি তোমার কাছে, নতুন লোকজন আছে। আমি আমার বাকি জীবন এই বাচ্চাদের সাথে কাটাতে চাই। এদের হাসিই আমার জন্য যথেষ্ট। কবিতার চোখে খুশির জল এলো। সে তাদের পাশে বসে পড়ল।
বাবা, আজ যদি মা থাকত তবে খুব খুশি হতো। বিক্রমজি কিছুক্ষণ চুপ রইলেন, তারপর আকাশের দিকে তাকালেন, যা এখন হালকা বেগুনি হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমারও তাই মনে হয়। হয়তো তোমার মা আর মীরার মা কোথাও থেকে আমাদের দেখছেন আর হাসছেন। দূরে মন্দিরের ঘণ্টা বাজল, যেন বলছে যে সব দুঃখ শেষে মুছে যায়, শুধু পুণ্য থেকে যায়। মীরা মাথা তুলল, তার চোখে এমন এক বোধ ছিল যা বাচ্চাদের মধ্যে কমই দেখা যায়। দাদাজি, যখন আমি বড় হব, আমিও আপনার মতো অন্যদের সাহায্য করব। তুমি নিশ্চয়ই করবে, বিক্রমজি বললেন। শুধু একটা কথা মনে রেখো, ভালো কাজ এই জন্য করো না যে লোকে তোমাকে ধন্যবাদ দেবে, বরং এই জন্য করো যাতে তুমি নিজে শান্তি পাও। মীরা হাসি মুখে মাথা নাড়ল। সে চুপচাপ ডুবন্ত সূর্যকে দেখতে লাগল। সেই পুরনো দেওয়াল, যেখানে একসময় প্রতারণার ছায়া ছিল, এখন সেখানে দুজন মানুষের ছায়া ছিল, যারা একে অপরের সাথে বসে আছে। সবকিছু কত শান্ত ছিল। রাত হল, আর সাদা চম্পা সদন আলোয় ঝলমল করে উঠল। ভেতরে বাচ্চারা গান গাইছিল যে ভালোবাসা বনে তার জীবন সবুজ থাকে, যে মন পরিষ্কার রাখে সে কখনো একা হয় না। বিক্রমজি চোখ বন্ধ করে শুনছিলেন, তার মুখে হাসি ছিল। তার পুরনো জীবনের কথা মনে পড়ল, ভুল, অনুশোচনা, আর তারপর সেই মুহূর্ত যখন বৃষ্টির মধ্যে সেই ছোট্ট মেয়েটি হাত বাড়িয়েছিল। যখন সবকিছু মুছে যায়, তখন শুধু একটি জিনিসই বেঁচে থাকে। মানুষ তখনই ধনী হয় যখন সে দিতে জানে। গান যখন থামল, বিক্রমজি চোখ খুললেন এবং মীরাকে বললেন, দিদি ভাই, মনে রেখো, জীবন দৌলত দিয়ে নয়, বরং সেই মুহূর্তগুলো দিয়ে মাপা হয় যখন তুমি অন্যকে সাহায্য করার জন্য থামো। মীরা ধীরে বলল, জি দাদাজি, আমি মনে রাখব। আর পরের বার যদি কেউ রাস্তায় পড়ে থাকতে দেখি, তবে আমি আবার থামব, যেমন সেদিন থেমেছিলাম। বিক্রমজি তাকে ভালোবেসে দেখলেন। বাইরের রাতের হাওয়া চম্পার সুগন্ধ অনেক দূর পর্যন্ত নিয়ে যাচ্ছিল, শান্ত আকাশে। গল্প হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু আসলে এটি কেবল এক শুরু, কারণ দয়ার প্রতিটি ছোট কাজ কারো জীবনের নতুন অধ্যায় খুলতে পারে। যদি আজ আপনি কাউকে বিপদে দেখেন, তবে শুধু একটু থেমে যান। হয়তো আপনার কয়েক মিনিট কারো পুরো জীবন বাঁচাতে পারে। কখনো কখনো কর্ম পরে নয়, বরং তখনই আসে যখন আমরা সঠিক পথ বেছে নিই। কে জানে, আপনার আজকের ছোট কোনো ভালো কাজ কাল কারো মিরাকেল হয়ে দাঁড়াতে পারে। এই গল্পটি শেয়ার করুন, যাতে যারাই বাইরে ক্লান্ত হয়ে আছে তাদের মনে থাকে যে এই দুনিয়ায় এখনও এমন হাত আছে যা ধরার জন্য তৈরি। বৃষ্টির মাঝেও গল্প শেষ হয়, কিন্তু ভালো কাজ, ক্ষমা আর কর্মের প্রতিধ্বনি সবসময় থাকে। এটি শুধু এক ধনী বৃদ্ধ আর আবর্জনা কুড়ানো মেয়ের গল্প নয়, বরং এটি মনে করিয়ে দেওয়ার জন্য যে এই ব্যস্ত আর বেপরোয়া দুনিয়ায় এক ছোট কাজও অনেক বড় পরিবর্তন আনতে পারে। আজ তাদের সবাইকে মন থেকে ধন্যবাদ যারা এটি শেষ পর্যন্ত পড়লেন, কারণ আপনি আপনার মনকে ভালোর জন্য স্পন্দিত হতে দিলেন। যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে থাকে, তবে এটি অবশ্যই কোনো একজন মানুষের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, যখনই আমরা সঠিক কাজ করি, আমাদের মনে একটি সাদা চম্পা ফোটে। বিক্রম মালহোত্রা, সাদা চম্পা সাদান। নমস্কার বন্ধুরা, সবার আগে আমাকে কমেন্টে জানান যে আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে এই ভিডিওটি দেখছেন। আপনাদের বিক্রম আর ছোট্ট মীরার এই গল্পটি কেমন লাগলো? এটি কি আপনাদের মনকেও ছুঁয়েছে? আমার ঈশ্বরের কাছে এই প্রার্থনাই যে আপনি এবং আপনার পরিবার সবসময় সুস্থ, সুরক্ষিত এবং খুশিতে থাকুক। যদি আপনার কাছেও মানবিকতা এবং ভালো কাজ সংক্রান্ত কোনো অনুপ্রেরণামূলক গল্প বা অনুভবও থাকে, তবে সেটি কমেন্টে লিখে আমাদের এবং বাকি দর্শকদের সাথে অবশ্যই শেয়ার করুন। আপনার গল্প অন্য কারোর জন্য আশার আলো হতে পারে।